আজকে লাইভ হওয়ার মূল উদ্দেশ্য যে আমার মাইকটা ঠিক আছে কিনা একটু দেখে নেওয়া আর কি, মানে লাইভে কাজ করছে কিনা। আর কাজ করলে তো অবশ্যই আরও কথা আছে। শুধু মাইক্রোফোন টেস্ট করার জন্য তো লাইভ হয়ে লাভ নেই, বক্তব্য কিছু রাখার কথা রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। কারণ আপনারা জানেন দিল্লিতে ক্লাইমেট লকডাউনের সূত্রপাত ঘটেছে। গত বছর থেকেই এইগুলো দিল্লিতে দেখা যাচ্ছিল, গত বছর বা তার আগের বছর থেকেই, কিন্তু সেটা এই বছরে আরও তীব্র হচ্ছে, যেটা আমি বহু আগেই বলেছি, তীব্রতর থেকে তীব্রতর হবে। ক্রমে ক্রমে সমগ্র মহানগরীতেই এটা ঢুকে পড়বে। তো তার আগে জানান যে শোনা যাচ্ছে কিনা, মানে মাইকের কালকে আগের লাইভ মাইক ছাড়াই করতে হয়েছিল। তো এবারে আমি একটুখানি দেখে নিয়েছি, একটু ঘষে মেজে নিয়েছি। তো তাই দেখতে চাইছি যে এবার শোনা যাচ্ছে কি না, বা মাইকে বদলানোর প্রয়োজন আছে কি না আগামীতে। কেউ থাকলে অনুগ্রহ করে জানান যে শোনা যাচ্ছে কি না। কয়েকজন আছে দেখতে পাচ্ছি, যদিও আমি আগাম জানিয়ে আসিনি, তবে অনলাইনে কেউ না কেউ তো থাকেনি, এবং এটা স্বাভাবিক। তো তেমনই কারো কাছ থেকে আমি একটি মন্তব্যের আশা রাখছি যে শোনা যাচ্ছে কি না। বাসুদেব দাশগুপ্ত জানিয়েছেন না শোনা যাচ্ছে, ঠিক আছে। আমি তার মানে আমার মাইক কাজ করছে, এটা অত্যন্ত আনন্দের কথা আমার কাছে। বড় প্রাপ্তি আমার, মানে কত বড় প্রাপ্তি সেটা আমি নিজে জানি, যে এই মাইকটি ভালোই কাজ করছিল, একটা অনিশ্চয়তা তৈরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, আজকের লাইভের বিষয় দিল্লিতে ক্লাইমেট লকডাউন, এরপরে কি? স্বাগত করলাম। আরও একটা কথা বলে দিই, যে শুরুতে কিছু কথা বলি। স্বাগত তাহাজুল, যে আমি কিন্তু কোনো ভয় দেখানোর জন্য, প্যানিক তৈরি করবার জন্য লাইভ করি না বা ভিডিও করি না। সেই কাজটা জায়নিস শক্তি করে এবং তাদের দালাল বিজ্ঞানীরা করে, তাদের দালাল চিকিৎসকরা করে, তাদের দালাল সরকার করে। আমি মানসিক প্রস্তুতি দিই যে পেশাগতভাবে কি করবেন, এরপরে কোন দিকে যাবেন। কারণ এই ক্লাইমেট লকডাউনের সঙ্গে, এবং এই ক্লাইমেট লকডাউনের সঙ্গে যে বিগত লকডাউনগুলো আমরা দেখেছি, তার ফারাক কতটা, কি কায়দায় হবে, কোন কোন ক্ষেত্রে হবে, কেন হবে, এই সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা। যদিও এর উপরে একটি ভিডিও আগে রয়েছে, আমার ইউটিউবে আছে, কিন্তু ট্রাম্পের নির্বাচিত হওয়ার যে প্রেক্ষিত, এবং সেই প্রেক্ষিতে ভারতের মতো দেশগুলোর ওপর কতটা চাপ পড়বে, কারণ ট্রাম্প তার নিজের দেশে তো এসব হতে দেবেন না, তেমনই মনে হচ্ছে। তাহলে এত এত বিলিয়ন ডলার চীন ইনভেস্ট করেছে, বিনিয়োগ করেছে এই নতুন টেকনোলজির ওপরে। আমাদের দেশে টাটাও বিনিয়োগ করেছে সোলার পাওয়ারের ওপরে, এবং আদানি আম্বানি এরাও বিনিয়োগ করেছে। তাহলে তো কী সংস্থা, মানে ব্যাপারটা তো খুব ভয়ঙ্কর হবে। কারণ ধরুন একটা ফ্ল্যাটে যদি ধরুন 12টা ঘর থাকে, বা একটা পাড়ায় যদি 12টা বাড়ি থাকে, কথায় কথায় বলছি 12টাই ধরলাম, তাহলে সেইখানে যদি মশা কামড়ায় ধরুন, এবং এই মশাগুলো যদি 12টা বাড়ির মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে থাকে, তাহলে অতটা গায়ে লাগবে না, তাই তো? মানে 12টা বাড়ির মধ্যে দেখা গেল মানে 120টা মশা ডিস্ট্রিবিউট হয়েছে, মানে পার বাড়ি 10টা করে মশা, সে সামলে নেওয়া যাবে। মশা তাড়ানোর ব্যাট ফ্যাট আছে, বা কেউ মশারি টাঙিয়ে নিলেন, ঠিক আছে। কিন্তু দেখা গেল মানে 12টা বাড়ির মধ্যে যদি 11টা বাড়ি বন্ধ হয়ে যায় মশার জন্য, মানে মশা সেখানে ঢুকতেই দেওয়া হবে না, আর একটা বাড়ি পড়ে থাকে, তাহলে অবস্থা কী দাঁড়াবে? তাহলে সমস্ত মশা সেই বাড়িটাকেই টার্গেট করবে। তো ব্যাপারটা ওই রকম অনেকটা আর কি। কারণ আমেরিকা যদি বাধা দেয়, এবং আমেরিকা যদি এই ক্লাইমেট চেঞ্জ টেকনোলজিকে প্রত্যাখ্যান করে, এবং তার সঙ্গে এলন মাস্কও আছে, আমাদের দেশে তেমন কেউ নেই আর কি, সমস্যা এখানেই।
তাহলে কি দাঁড়াবে? এই মানসিক প্রস্তুতিগুলো দেওয়ার জন্যই আসা আপনাদের সঙ্গে সঙ্গে ভাগ করে নেওয়া। ভয় পাওয়ার কিছু নেই। যারা অটোমোবাইল সেক্টরে আছেন বিশেষ করে তারা এটা মন দিয়ে শুনবেন, কারণ তাদের জীবন জীবিকা এবং অটোমোবাইল সেক্টর মানে ডিজেল পেট্রোল ফসিল ফুয়েল নির্ভর যে অটোমোবাইল সেক্টর, আমরা এখন সেটাই বুঝি। কারণ ব্যাটারি কারের উপর এলে সেখানে আর ওই গ্যারেজ তৈরি হবে না, সেখানে যারা ব্যাটারি কার বিক্রি করবেন তারাই ব্যাটারি রিপ্লেস করবেন, তারাই সার্ভিসিং করবেন, পুরোটাই মাল্টিন্যাশনালের হাতে চলে যাবে। তখন আর এই ছোটো ছোটো স্বনিযুক্তির গ্যারেজ থাকবে না। তো তারা মন দিয়ে শুনবেন। এই বিষয়ে আমি আগে ছোটো ছোটো লেখালেখি করেছি এবং লাইভেও বলেছি, কিন্তু আজকে একটু বিস্তারে বলবো। তার আগে আরও একটা বিষয় বলি যে আমি কিন্তু কখনোই এরকম মানে কেউ কেউ এরকম এসে মন্তব্য করছেন, যদিও আমি জানি তারা আমার সহযোদ্ধা নন, একটু ঠুকে কথা বলার চেষ্টা করেন। তো প্রথমত আমি কারো গুরু নই এবং আমি কারো শিষ্য আমি কখনো শিষ্য আশা করি না। কারণ আমি বিষয়গুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই, ভাবনা ভাগ করে নিই, কিন্তু আমি খুব কিছু জানি এমন কিছু কখনো দাবি করি না। বরং আমি একটা কথা বারবার বলি, দু তিনটে কথা বারবার বলি। একটি বাক্য আমার অত্যন্ত প্রিয়, মহাকবি গেটের উপলব্ধি, উই নো এভরিথিং হোয়েন উই নো লিটল, উইথ নলেজ ডাউট এন্টার্স। আমরা মনে হয় আমরা সব জানি যখন আমরা জানি না বললেই চলে বা অত্যন্ত কম জানি, তখনই আমাদের মনে হয় আমরা সব জানি। কিন্তু যখন আমাদের জ্ঞান অর্জন হয়, আমরা জ্ঞান অর্জন করতে শুরু করি, সমৃদ্ধ হই, তখন সন্দেহ জাগে আমি কি সত্যিই জানি? এটাই হচ্ছে উপলব্ধি। তো এই যে মনুষ্য জগতের যত জ্ঞান কর্মকাণ্ড, তার একটা সিংহভাগই ব্যবহার করা হয় শাসক শ্রেণীর বা সেই সময় যে রাজা বা প্রভু থাকেন তাদের থেকে, তাদের একটা হাতিয়ার হয়ে ওঠে জ্ঞান বা নলেজ, যা দিয়ে মগজ ধোলাইয়ের কাজ করা হয়। সে প্রভু বা রাজা যেই হন না কেন, জায়নী শক্তি হন। এখন এটা বড় আকারে হচ্ছে, যেহেতু প্রাকৃতিক সম্পদের উপর টোটাল কবজা করার টেকনোলজি ওরা পেয়ে গেছে। তো আগে কি রাজারা করেননি? অবশ্যই করেছেন। তখন ক্ষেত্রটা কম ছিল, সুযোগ কম ছিল। তো স্বাগত তপন মান্ডি। তো এগুলো তা এই জ্ঞান নলেজ বিষয়টা মানে সভ্যতার আদিলগ্ন থেকেই শাসক শ্রেণীর কুকুরের মতো কাজ করেছে। আমাদের শিক্ষা ব্যবস্থাও তাই আজ্ঞাবহ কুকুর মাত্র। এই নলেজ বা এই জ্ঞান যাকে ওরা আমাদের মধ্যে ছড়িয়ে দিয়ে ওদের মতো করে আমাদেরকে ভাবাতে চায় এবং ওদের কাজ উদ্ধার করতে চায়। মানে চাকরি বাকরির ক্ষেত্রে যেমন আমরা মানে ইতিহাস বইতেই পড়েছি এবং বাস্তব তথ্য যে ইংরেজরা চেয়েছিল কেরানি তৈরি করতে, তার জন্য যতটুকু ইংরেজি দরকার এবং যে পাঠ্যক্রম দরকার ছিল তারা সেটা করেছিল। তো একই রকমভাবে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা এখন চলছে এবং যার প্রয়োজন এখন আবার ফুরিয়েও গেছে, সেটাও একই উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল। তো এইগুলো তো খুব বাস্তব পর্যবেক্ষণ, এটা বোঝার জন্য জ্ঞানের দরকার পড়ে না। তো তবে বিষয়টা এখানেই যে এই যে জ্ঞান বলুন, উপলব্ধি বলুন, কোনোটাই কিন্তু ধ্রুব নয়, মানে পার্মানেন্ট, মানে একদম মানে দারুণ রকম ইউনিফর্ম বলে দাগিয়ে দেওয়া। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি পৃথিবীতে জন্ম আর মৃত্যু ছাড়া ইউনিভার্সাল ট্রুথ বলতে যা বুঝি তার এছাড়া কিছু নেই। তাও জন্ম মৃত্যু বিষয়টা নিয়েও অনেক ধোঁয়াশা আছে। যারা আধ্যাত্মিক বা মানুষ তারা ভাবেন, তারা বলেন আসলে জন্ম বলেও কিছু নেই, মৃত্যু বলেও কিছু নেই। এটাও একটা আমাদের কাছে ভ্রম মাত্র। যাই হোক, আমরা সেই বিতর্কে না হয়ে গেলাম না। বাহ্যিকভাবে আমরা জন্ম দেখতে পাই, মৃত্যু দেখতে পাই, তো সেইটাকে যদি আমরা ধরে নিই, সেই অর্থে দেখতে গেলে এটা ইউনিভার্সাল ট্রুথ বলতে পারি। কিন্তু তার বাইরে যত ভাবনা, হ্যাঁ সমস্ত মহারাগরের সম্ভাবনা আছে, আমি আসছি এক এক করে, ওরা এখন বাজিয়ে দেখছে। সমস্ত ভাবনা, যা কিছু আপনি ভাবেন বা আপনাকে যা ভাবানো হয়, যা আপনি বিশ্বাস করেন, কোনো না কোনো জায়গায় গিয়ে দেখবেন যে সেটা কারো না কারো ভালো করছে এবং কারো না কারো খারাপ করছে। আবার
প্রকৃতির দিক থেকে দেখতে গেলে কিন্তু প্রকৃতির ভালো বা খারাপ করার ক্ষমতা আমাদের কোনোটাই নেই, আমরা এটা ভ্রমের মধ্যে থাকি। তবে এই ভ্রমটাকে তৈরি করে ওরা এই যে ক্লাইমেটের অবস্থা খারাপ, পরিবেশ দূষণ হচ্ছে, হ্যাঁ, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এরকম বিভিন্ন রকমের ওরা টার্ম তৈরি করে, শাসক শ্রেণী অবশ্যই এই মুহূর্তে জায়নিক শক্তি, তারা তাদের কন্ট্রোলকে কায়েম করতে চায়। বাস্তবে কিন্তু প্রকৃতির কোনো ক্ষতি আমরা করতে পারি না। চেরনোবিলেও আমরা দেখেছি, যেখানে এই নিয়ে আমার লেখালেখি রয়েছে, ভিডিওতেও বলেছি, আপনারাও সার্চ করে চেরনোবিলের বর্তমান অবস্থা দেখে নিতে পারেন, যেখানে কি ভয়ঙ্কর পারমাণবিক বিস্ফোরণে প্রাণী গাছপালা সব নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, কয়েক হাজার বর্গ কিলোমিটার এলাকা। তো সেইখানে আবার প্রাণী ফিরে এসেছে, শেয়াল, নেকড়ে, পাখি, সবুজ উদ্ভিদ আবার ফিরে এসেছে। প্রকৃতির কোনো স্থায়ী ক্ষতি আমরা করতে পারিনি, সেখানে মানুষ করতে পারে না। শুধু তাই নয়, আপনাকে যে মৌমাছিটি কামড়াচ্ছে বা যে মশাটি কামড়াচ্ছে, সেটা আপনার কাছে ক্ষতিকর মনে হতে পারে, বিরক্তিকর মনে হতে পারে, এবং সেক্ষেত্রে আপনি ঠিক, অবশ্যই আপনি ঠিক যে মশা আপনার কাছে ক্ষতিকারক, আপনাকে কামড়াচ্ছে, আপনার রোগ সৃষ্টি করছে। কিন্তু প্রকৃতির দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে যে মশা কিন্তু টিকটিকির খাদ্য, সে একটা ফুড চেইনে, খাদ্য শৃঙ্খলায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো। তাহলে তো সুতরাং আমরা যেটা করি, মানে আমরা যেটাকে ভালো বা মন্দ বলে ভাবি, সেটা একান্তই ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবি যে এটা আমার পরিবারের পক্ষে ক্ষতিকর, বা আমার জীবিকার পক্ষে ক্ষতিকর, বা আমার জীবনের পক্ষে ক্ষতিকর, তাই এটা ক্ষতিকর, এভাবেই তো আমরা ভাবি। কিন্তু সামগ্রিকভাবে সেটাকে যদি ভাবার চেষ্টা করেন, দেখবেন কুল কিনারা পাবেন না। ক্ষতি কাকে বলে, লাভ কাকে বলে, প্রকৃতির বুকে আমরা ভুলে যাই একটা মশার যা দাম, যা মূল্য, আপনার আমারও কিন্তু একই মূল্য, একই মূল্য। আমরা সর্বশ্রেষ্ঠ প্রাণী বলে আমরা দাবি করি, এটা প্রকৃতি বলেনি, এটা আমরা নিজেদেরকে নিজেদের উপাধি বানিয়ে নিয়েছি, তকমা বানিয়ে নিয়েছি, তাই তো। তো যাই হোক, তো এবার প্রসঙ্গে আসি, আরেকটি প্রসঙ্গ। হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন যে যদিও এই বিষয়ে আমার ভিন্ন ভিডিও করার ইচ্ছে আছে, দেখি কবে পারি, যে এই মুহূর্তে আপনি গ্রেগরি রাসপুটিন বইটি লিখলেন কেন, মানে এই সময়ে দাঁড়িয়ে। কারণ নামটি অনেকেরই অচেনা, কেউ কেউ চিনলেও একটা অস্পষ্ট ধারণা আছে, আর বাংলা সাহিত্যে একে নিয়ে কোনো কাজকর্ম হয়নি। মানে আমি যে আকারে, যে কলেবরে কাজটি করেছি তথ্যসূত্র সহ, সেরকম কাজকর্ম আমার বাংলা সাহিত্যে চোখে পড়েনি। তাদের উদ্দেশ্যে বলি যে গ্রেগরিকে এই মুহূর্তে সবচেয়ে বেশি আমার কাছের বলে আমার মনে হয়েছে, তাই এই সময়ে গ্রেগরি রাসপুটিনকে নিয়ে বাংলাতে এমন একটি ইতিহাস নির্ভর গ্রন্থ লিখে ফেলেছে, ছাপার কাজ চলছে। কেন? আমরা যারা মনে করছি, ইদানিংকালে বলছি যে প্রকৃতির কাছে ফিরে যাওয়ার কথা বলছে, প্রাকৃতিক পন্থার কথা বলছে, গ্রেগরি রাসপুটিন কিন্তু তাই বলেছিলেন। একেবারে তথ্য দিয়ে, তার বক্তব্য দিয়ে, সূত্র ধরে আমি তুলে দিয়েছি। তিনি বারবার প্রকৃতির কাছে ফিরে যাওয়ার কথা বলেছেন, নদীর কাছে, কৃষি জমির কাছে, মাছের কাছে, হ্যাঁ, বারবার বলেছেন। তো সূত্র আছে, তথ্য আছে, এগুলো বলা হয় না আমাদেরকে, এবং শুধু বলা হয় যে গ্রেগরি রাসপুটিন একজন ভণ্ড, মানে কামাচারী, মানে দুরাচারী, এবং যাকে বলা হয় লাইসেন্সিয়াস, প্রমিসকিউয়াস একজন চরিত্রহীন একজন ভণ্ড সাধু ছিলেন, যার বংশের পতনের অন্যতম কারণ বলেও অনেকে বলেন তাকে। এটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে বারবার করে ইতিহাসে, কিন্তু কেউ বলেনি আমাদের, বললে যে বিপদ ছিল, যে উনি একজন চিকিৎসকও ছিলেন, এবং ওটাই তার বড় পরিচয় ছিল। এবং সেই চিকিৎসকের পরিচয় নিয়েই কিন্তু তিনি, যার পরিবারের এত কাছাকাছি যেতে পেরেছিলেন, তিনি যদি চিকিৎসাটা না জানতেন, চিকিৎসাবিদ্যা তার যদি, প্রাকৃতিক চিকিৎসাবিদ্যা অবশ্যই, যদি তার আয়ত্তে না থাকতো, তিনি দ্বিতীয় আলেকজান্ডার এবং জারিনার কাছে কখনোই, দ্বিতীয় নিকোলাসের কাছে এবং জারিনা আলেকজান্ডার কাছে কখনোই এত প্রিয় হয়ে উঠতে পারতেন না। তো সেটা তার একটা বিশেষত্ব ছিল।
তো সেই তথ্যটা কি আমাদের জানানো হয়? হয় না, হয় না। তাকে ভণ্ড, কামাচারী, দুরাচারী এইরকম বলেই একজন আমাদের সামনে তুলে ধরা হয়েছে। ঠিক শুধু তাই নয়, ভাবলে অবাক হই আমি, বিস্মিত হয়ে, যে সময়ে দাঁড়িয়ে কানাডিয়ান গবেষক চিকিৎসক উইলিয়াম মসলার বারবার বলছেন ওষুধ থেকে দূরে থাকুন, ওষুধ থেকে দূরে থাকুন, ওষুধ খাবেন না, এবং তিনি বারবার বলেছেন যে ফরমোস্ট ডিউটি অফ এ ফিজিশিয়ান, চিকিৎসকের প্রধান কর্তব্য হলো মানুষকে ওষুধ থেকে দূরে রাখা। সেই সময়ে দাঁড়িয়ে আরেক প্রান্তে, বিশ্বের আরেক প্রান্তে গ্রিগরি রাসপুটিন একই কথা বলছেন, অথচ কেউ কাউকে চেনেন না, কোনো পরিচয়ই ছিল না, চেনার কোনো প্রশ্নই ছিল না। তো যেটা অসলার বলছেন সেটাকে কাজে লাগিয়ে গ্রেগরি দেখিয়ে দিচ্ছেন, হ্যাঁ, ওষুধ থেকে দূরে রাখলেই মানুষ ভালো থাকে। তিনি হাতে কলমে দেখিয়ে দিয়েছেন, আর তাতেই তো গণ্ডগোল বাঁধল। কি বাঁধলো না বাঁধলো এবং আরও অন্যান্য কারণ, এগুলো তো এখানে বলার কোনো সুযোগ নেই। আমি সংক্ষেপে একটা জায়গা, একটা দিক বললাম মাত্র। তো যাই হোক, আর একটা বিষয় তাহলে কি দাঁড়ালো, যে প্রকৃতির কথা, প্রকৃতির কাছে ফিরে যাওয়ার কথা আমরাই বলছি প্রথম, এমন নয়। এটা তো হতে পারে না, তাই না? ভাবনা চিন্তা তো মানুষ আগেও করেছে, আগামীতেও করবে, তাই না? হ্যাঁ, আমরা এই প্যান্ডেমিকের আবহে আলো খুঁজতে গিয়ে, শেকড় খুঁজতে গিয়ে আমরা হঠাৎ করে মনে করছি যে কাউকে পাচ্ছি না, যখন মনে হচ্ছে যে আমরাই প্রথম বোধহয় এরকম উপলব্ধি করলাম। তা নয়, একদমই নয়। এটা এ ধরনের ভাবনা চিন্তা থেকে দূরে থাকুন। এই এক ধরনের মিথ্যে অহমিকার জন্ম দেয় মাত্র, এতে কোনো আলোর পথ দেখা যায় না। ভাবনা চিন্তা মানুষ করেছে আগে, অনেকেই করেছে, তাদের কথা আমরা জানি না। কেউ কেউ হয়তো কোনো কারণে বিখ্যাত হয়ে উঠতে পেরেছেন বা কুখ্যাত হয়ে উঠতে পেরেছেন, কিন্তু অনেকে হয়তো তাঁর লেখার শক্তি ছিল না বা লেখনী শক্তি ছিল না বলে তিনি হারিয়ে গেছেন। সবাই তো আর লিখতে পারেন না, বা সবাই তো আর রাজার সন্নিকটে যেতে পারেন না যে তার ব্যাপারে সবাই জানবে, তিনি পরিচিত হয়ে উঠবেন। তো এরকম ভাবনা পৃথিবীতে আগে মানুষ ভেবেছে, নিশ্চয়ই ভেবেছে। কজনের কথা আমরা জানি। আর তাই এই যেমন ধরুন গ্রিসে একটা উদাহরণ দেওয়ার জন্য বলছে, গ্রিসে যেমন একজন আপনারা তো সক্রেটিসের নাম জানেন, তার কথা নাই বা বললাম। এপিকিউরাস বলে একজন দার্শনিক জন্মেছিলেন, এই 341 খ্রিস্টাব্দ নাগাদ, খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তার জন্ম হয়। তো তিনি কিসের উপর ছিল, তার দর্শন, তার মতবাদ কিসের উপর ছিল? ভোগবাদের উপর ছিল। তিনি ভোগ করতে বলেছিলেন, ভোগবাদ। তো সেইখান থেকে ভোগবাদের আরেকটা ইংরেজি, যেটা আমরা কনজিউমারিজম বলি, বা অনেকে ভোগবাদকে আরও ব্যাপক অর্থে হেডোনিজম বলে, অর্থাৎ সুখ চাই, সুখবাদ বা ভোগবাদ, হেডোনিজমও বলা হয়। সেখান থেকে হেডোনিস্টিক চিন্তাভাবনা, মানে ভোগবাদের চিন্তাভাবনা, এরকমও বলা হয়। তো সেই যে মতবাদের এক অন্যতমটা আদি যে মতবাদ হিসেবে তুলে আনা, সেই কাজটা করেছিলেন এপিকিউরাস। তিনি, তার জন্ম 341 খ্রিস্টপূর্বাব্দ এরকম নাগাদ, মারা যান 270 খ্রিস্টাব্দ এরকম সময়। তো এবার গ্রিসবাসী হয়ে বা গ্রিক হয়ে আপনি ভাবতেই পারেন যে এপিকিউরাসই প্রথম এরকম মতবাদ দিয়েছিলেন। তা নয়, কিন্তু মোটেই তা নয়। তারও অনেক আগে চার্বাক দর্শনের কথা আমরা পাই, তাই তো? তো তাকে বলা হয় তিনি বুদ্ধের সমসাময়িক যে সময়, সেই সময় তার মানে একটা বড় রকম তার সেই দর্শনের প্রচার ঘটেছিল, আমরা জানি। চার্বাকের একটা প্রচার ঘটেছিল। এই কারণে অনেকে এমনও বলা হয় যে বুদ্ধই আসলে চার্বাক। বাস্তবে কিন্তু সেটা নয়, আমার যেটা যা স্টাডি আমার মনে হয়েছে। তো সেই বুদ্ধের জন্ম 563 খ্রিস্টপূর্বাব্দে, তাই তো? সেরকমই একটা সময়। তো তারও আগে চার্বাক দর্শনের জন্ম, বৃহস্পতিকে এর অবদান হিসেবে ধরা হয়। তো যাই হোক, তো উপনিষদের মধ্যেও তার বীজ দেখা যাচ্ছে বলা হচ্ছে অনেক ক্ষেত্রে। যাই হোক, সে আলোচনা এখানে সুযোগ নেই। তার মানে দেখুন, বুদ্ধর আগে থেকেই এই চার্বাক দর্শনের একটা অস্তিত্ব। তাহলে
এপিকিউরাসের জন্ম 341 খ্রিস্টপূর্বাব্দ, বুদ্ধের জন্ম 563 খ্রিস্টপূর্বাব্দ, তাহলে তারও আগে থেকে চারবাক দর্শনের সূত্রপাত আমরা দেখতে পাচ্ছি। তার মানে এপিকিউরাস প্রথম নন, চারবাক তারও অনেক আগে, তাই তো, কয়েকশো বছর আগে। তাহলে এভাবে ধরে নেওয়া মুশকিল, মানে আমরা পারি না। এবার ধরুন তাহলে বলি চারবাকই কি প্রথম? হ্যাঁ, মতবাদ প্রচারের দিক থেকে আমরা যা জানি আর কি, সেটা সেই অর্থে চারবাক দর্শনই প্রথম। কিন্তু তার মানে এই নয় যে আগে এমন করে কেউ ভাবেননি, নিশ্চয়ই ভেবেছেন। যাবৎ জীবেং সুখং জীবেদ রেণং ক্রেতা ঘৃতং পিবেদ ভস্মীভূতস্ব দেহস্য পুনরাগমনং কুতঃ, এই যে চারবাকের দর্শনের একটা সার, অন্যতম মানে মূল যে সার বলা যেতে পারে, তো সেইভাবে কি আগে কেউ ভাবেননি? চারবাকের আগে কেউ ভাবেননি? ভাবতেই পারেন, কিন্তু তিনি দার্শনিক হয়ে উঠতে পারেননি, বা তিনি লিখে যেতে পারেননি, বা তিনি রেকর্ড করে যেতে পারেননি। কিন্তু ভাবনা তো থাকতেই পারে, ভাবনা থাকতেই পারে। তো আমরা যে ভাবনাটা ভাবছি, সেই ভাবনা আগেও অনেকে ভেবেছেন, এবং তার মধ্যে একজন উল্লেখযোগ্য এবং বিতর্কিত তথা প্রতিবাদী চরিত্র হলেন গ্রিগরি রাসপুটিন। তাই তাকে নিয়েই আমার মনে হয়েছে এই সময়ে লেখা যায় এবং উচিত, যে কাজটা আমার করা উচিত ছিল, আমি করে ফেলেছি। বাকি আপনাদের ওপর, আপনারা পড়বেন, জানবেন, প্রশ্ন করবেন, আরও জানার চেষ্টা করবেন, সেটা আপনাদের ওপরে। এবারে আসছি এই আজকের মূল বিষয়, সেই বিষয়ে আসছি। দিল্লিতে যে ক্লাইমেট লকডাউন শুরু হলো, মানে আমরা জানি স্কুল কলেজ বন্ধের ঘোষণা করা হয়ে গেছে, তো সেই আসপেক্টে আজকের আলোচনার মূল বিষয়। আর একটা বিষয় একজন জানতে চেয়েছেন, আমি সেটা ইউটিউব ভিডিওতে রাখবো, যে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন নেব না, ঠিক আছে স্যার, ঠিক আছে, কিন্তু সার্ভাইকাল ক্যান্সার কি এইচপিভি ভাইরাস ঘটায় নাকি ঘটায় না? যদি ঘটায় তাহলে তো সত্যিই আতঙ্কের ব্যাপার আছে, সেক্ষেত্রে নেওয়াটা কি ঠিক হবে না? তো আমি সে বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও করব একটি, যে আপাতত সংক্ষেপে বলি, যা এমন কোনো প্রমাণ নেই। মজাটা এখানেই যে এইচপিভি ভাইরাস প্রায় 200 রকমের স্ট্রেন আছে এটার আর কি, মানে স্ট্রেন বলুন বা ওই যে বলে ভ্যারিয়েন্ট বলুন, আছে। তো তার কোনটি আদৌ ঘটায় কি না সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন, মানে ক্যান্সার ঘটায় কি না, তার কোনো প্রমাণ নেই। তাহলে প্রমাণ নেই তা সত্ত্বেও কেন ওরা বউ দিচ্ছে? কেন করোনার বেলায় যখন দিল, এত একটা প্রাণঘাতী রোগ, ওটা প্রাণঘাতী রোগ, প্রমাণ ছিল কিছু? ছিল না। তাহলে দিল তো, তাহলে অসুবিধা কোথায় দিতে? সমস্যাটা এখানে, আমরা রিসার্চ করি না, জানার চেষ্টা করি না। তো সেই ভিডিও আমি ইউটিউবে রাখবো, কারণ সেখানে বাংলাদেশের মানুষ ইউটিউবে আছেন বেশি, কারণ ওইখানেই এই ভ্যাকসিনটি দেওয়া হচ্ছে এখনও, যদিও অনেকটা কমে গেছে মানুষের এসব প্রতিক্রিয়ার, পার্শ্ব প্রতিক্রিয়ার খবর ছড়ানোর কারণে, কিন্তু তবুও দেওয়া হচ্ছে এখনও, অনেক স্কুলে আমার কাছে খবর আছে। তো সেই জায়গা থেকে আমি ওই ভিডিওটি ইউটিউবে রাখবো বলে ঠিক করেছে। যা আগ্রহী তারা দেখে নেবেন, যে তথ্যের লিঙ্কও দেওয়া থাকবে, যে আদৌ কোনো প্রমাণ নেই ব্যাপারটার। আর একটা বিষয় আমি ফেসবুকে দেখতে পাচ্ছি, যে ওই হিন্দু মুসলমানের যে ব্যাপারগুলো আবার দেখা যাচ্ছে বেলডাঙ্গাকে কেন্দ্র করে। আমার সহযোদ্ধাদের সে দেখছি না, এটা খুব আনন্দের কথা। তবুও কথা বলে রাখি, কারণ এই মুহূর্তে যত বিভাজন বাড়বে, তত বেশি করে বিধিনিষেধ, লকডাউন এগুলো চাপিয়ে দেওয়া যাবে। ক্লাইমেট লকডাউন আসছে, আমি বহু আগেই বলেছিলাম, সেটা আমরা দেখতে পাচ্ছি, ইটস ইনসাইট। তাই যতটা সম্ভব একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। যদিও আমি জানি এটা সমুদ্রে শোলা ছিপি আর কি আমার এই বক্তব্য, তবুও আমার বলা উচিত, কারণ আমার সহযোদ্ধাদের মধ্যে, পাঠকের মধ্যে বহু ধর্মের, সব ধর্মের মানুষই আছেন কম বেশি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা যদি আমরা বারবার মানে মাথায় না রাখি, তাহলে কিন্তু আমরা নিজেরাই মরে যাব, আত্মঘাতী হব আর কি। তো তবুও কয়েকটা কথা বলি। প্রথমত আমি দেখছি যে অনেক হিন্দু, মানে
আমি নিজেকেও হিন্দু বলি, এ নিয়ে আমার বহু লেখালেখি আছে, এবং আইডেন্টিটির কথা বলি, বারবার বলি আলোই আইডেন্টিটি, আইডেন্টিটি আলো। তবে আমার কাছে হিন্দুর যে ব্যাখ্যাটা, মানে যে ইন্টারপ্রিটেশনটা, সেটা মোদি বা বিজেপির হিন্দু ব্যাপারটা নয়, অনেক বড় আর কি। আর এটা অনেকটা বড় বলেই আমি কিন্তু এই কাজটা করতে পারছি। নইলে আমি যদি মোদির হিন্দু হতাম, বা অমিত শাহের হিন্দু হতাম, বা বজরং দলের হিন্দু হতাম, তাহলে আমাকে এই ভূমিকায় দেখতে পেতেন না। কারণ এরকম অনেক হিন্দুকে আমি ব্যক্তিগতভাবে চিনি। শিলিগুড়িতে কোচবিহারে একজন এরকম হিন্দু নেতা, আরএসএসের হিন্দু নেতা, তিনি করোনার নাম করে তাকে বহু ভুগতে হয়েছে, এবং তাকে ট্রিটমেন্ট প্রোটোকলের খপ্পরে পড়ে তার প্রাণ সংশয় হতে চলেছিল। হ্যাঁ, তিনি আমার তালিকাতে ছিলেন। তা এখন নেই, আমি আউট করে দিয়েছি, কারণ আমি ভণ্ডদের সহ্য করতে পারি না। তো তিনি সব কিছু বললেন, আমি তার দপ্তরে গেলাম। তিনি বললেন, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, এটা আমি নিজে দেখেছি যে কী ভয়ঙ্কর করোনার নাম করে আমাকে কিভাবে আতঙ্ক তৈরি করা হয়েছিল পরিবারের মধ্যে, আমার মেয়েদের মধ্যে, এবং আমি সেটা নিজে ভুগেছি, এবং আমি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম, হসপিটাল থেকে বেরিয়ে আসতে পেরেছি বলে বেঁচে গেছি। নাহলে ওরা আমাকে নিয়ে যা করছিল, যা ওষুধপত্র গুঁজে দিচ্ছিল, তাহলে আমি ওখানে আর দুদিন থাকলে আর বাঁচতাম না। উনি বললেন সব কিছু, সবিস্তারে বললেন, প্রায় 1.5-2 ঘন্টার আড্ডা। এবার আমি তাকে বললাম, আচ্ছা আপনি যেটা বললেন, এটা আপনি অনুগ্রহ করে যদি আমার একটা ইন্টারভিউ নেব আপনার তো একটা পরিচিত ব্যক্তিত্ব, তাহলে একটু ভালো হয়। মানুষ আরও অনেক হিন্দু, তাদেরও তো প্রাণের দাম আছে, তারা জিহাদিদের হাতে মরার চেয়ে ভ্যাকসিনের হাতে মরলে তো বিপদ বেশি, তাই নয় কি? ব্যাপারটা তাই হবে আর কি। আমি বহু আগেই বলেছিলাম, জিহাদিদের জুজু দেখিয়ে ভ্যাকসিন গুঁজে দিচ্ছে, গুঁজে দেওয়া অনেক হিন্দুত্ববাদী ইতিমধ্যেই চলে গেছেন, আগামীতে চলে যাবেন, এটাই রিয়ালিটি। শুধু হিন্দুত্ববাদী না, অনেক জিহাদিও চলে যাচ্ছেন। মাঝখান থেকে ওই বেড়ালের পিঠে ভাগ, বাঁদরের পিঠে ভাগ আর কি, 2 বেড়ালকে রেখেছে আর বাঁদর পিঠে ভাগ করছে। গল্পটা নিশ্চয়ই আপনাদের জানা আছে। তো উনি কিছুতেই রাজি হলেন না। ওই যে উনি বড় হিন্দু, যে দায়িত্বে আছেন, পদে আছেন, উনি বললেন, হ্যাঁ আমি তো পারবো না এটা করতে, আমি তো একটা পদে আছি। আমি বললাম, বাহ বাহ বাহ। তো আমি ওই যে তখন আমার একটা প্রতিক্রিয়া এসেছিল, কিন্তু সেটা প্রকাশ করেনি। তবে হ্যাঁ, সেই ছাত্র জীবনের যদি আমিটা থাকতাম, তখন যতটা স্পষ্টবাদী ছিলাম, হ্যাঁ, তো অশ্রাব্য খিস্তি দেওয়ার ক্ষেত্রে, এখন নেই সেটা, সেই সময়ে ব্যাপারটা অন্যরকম ছিল। তো সেইটা থাকলে তাকে আমি উত্তরটা দিয়ে দিতাম তখন, কিন্তু সেটা দিইনি, সংযত ছিলাম আর কি। তো এই ভদ্রলোকেরা এলা হিন্দু, আরএসএসের হিন্দু। তো এই হিন্দুত্ব কি হিন্দুদের বাঁচাচ্ছে না। উনি যদি ওয়ালে সরব হতেন, এবং ওনার যদি একটা ইন্টারভিউ আমি নিতে পারতাম, আমার ওয়ালে রাখতাম, তাহলে অনেক হিন্দুর পরবর্তী ভৌ থেকে, বা পরের 3rd ডোজ থেকে বেঁচে যেতেন বা নিতেন না। কারণ ওরা একটা পরিচিতি ওই এলাকায় তো আছেই, সামগ্রিকভাবে হলেও কম বেশি আছে। তাহলে উনি কী করলেন, এটা কেন করলেন? ওই যে হিন্দুর এখন ডেফিনেশন আছে, মোদির হিন্দু, আরএসএসের হিন্দু, অমুকের হিন্দু, তমুকের হিন্দু। আমি কোনো কিছুর হিন্দু নই। আমি আকাশের হিন্দু, আমি সমুদ্রের হিন্দু, আমি যাজ্ঞবল্কের হিন্দু, আমি কপিলের হিন্দু, আমি মৈত্রেয়ীর হিন্দু। বোঝাতে পেরেছি? তাই এটা করতে পারছি, চালিয়ে যেতে পারছি। তো যাই হোক, তো এই অনেক হিন্দু এখন বলছেন, আর হিন্দুদের, এই বর্তমান হিন্দু যারা হিন্দুত্ববাদী, তাদের সম্পর্কে আমার 2টো লাইন খুব বলতে ইচ্ছে করছে। তাতে করে আমার পাঠক ভেঙে গেল কি রয়ে গেল, আমার কিচ্ছু যায় আসে না, আমি এই পলিসিতেই চলি। তো সেখানে তারা অনলাইনে তারা লেখেন, স্বধর্মে নিধনং শ্রেয়। এই তো পরধর্ম মারাত্মক। ওরে বাবা, ছি 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 ছি, মারাত্মক। পরধর্ম কি? স্বধর্মে নিধনং শ্রেয়, নিজের ধর্মে মৃত্যু হওয়া ভালো। এটা অনলাইনে লেখেন। আর অফলাইনে কি করেন? ওটাও আমাদের শাস্ত্রেই আছে, যো পলায়তি স জীবতি, পালায়। এটাই হলো বাস্তব। অনলাইনের চরিত্র একরকম, অনলাইনে সিংহ, অফলাইনে ইঁদুর।
দায়িত্ব নিয়ে বলছি, আমি নিজের চোখে একেবারে বাস্তবে কথা বলে প্রস্তাব দিয়ে, সেই সময় করোনা ছিল না, মিছিলে হেঁটে বুঝে গেছি। ব্যতিক্রম অবশ্যই আছেন, সেটা এতই কম যে ও ধর্তব্যের মধ্যে নয়। না হলে কি এটা হতো, এই পরিস্থিতি হয়? আমি বারবার করে বলছি, প্রথমে এটা শুনে রাখুন, তারপরে অন্য কথা বলবো। জিহাদিরা যদি আপনাকে মারতে আসে, প্রমোটেড, আমি বারবার বলছি, একটা খেটে খাওয়া হিন্দু, গরিব হিন্দু, মুসলমান, সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদ নেই। তারা কেউ কারো শত্রু নয়, তাদেরকে বানানো হয়। তো যদি এরকম অবস্থায় তেড়ে আসে আপনাকে মারার জন্য, তো আপনি তাকে পাল্টা মারবেন না? তার জন্য প্রস্তুত থাকবেন না? অবশ্যই থাকবেন। দরকার হলে গোপাল পাঠা হতে হবে আপনাকে, আপনি হতে পারবেন তো? সেটা হন, তার চেষ্টা করুন। অনলাইনে শুধু বড় বড় ডায়লগ দিয়ে বাস্তবে কাজের বেলায় শূন্য, এই রকমের যোদ্ধার কি দরকার? এই যোদ্ধার কোনো দরকার নেই। কারণ এই যুদ্ধটা যদি সত্যি সত্যিই ঘটে এরকম, আপনারা বারবার জিহাদিদের ভয় দেখাচ্ছেন, করোনার ভয়টা মানে ভ্যাকসিনের ভয়টা দেখাচ্ছেন না, ওটা তো আপনারা বলবেনই না। বউ নিয়ে যে কত হার্ট অ্যাটাক, কত লোকে মরে যাচ্ছে, কত হিন্দু, যেটা আগামী কয়েকশো বছরে জিহাদিরা অত হিন্দু মারতে পারবে না যত হিন্দু ভৌভয়ের ক্রিয়াতে যাচ্ছে এবং আগামীতে যাবে, আগামী 15 বছর 20 বছর ধরে যাবে। তো সেই সংখ্যাটা তো আপনারা দেখতে পাবেন না। আপনাদের তো এবার চাপাতিটাই দেখতে পান, বৌভাবে সাইড এফেক্টটা দেখতে পান না, সেটা পাবেন না। মিডিয়া আপনাদের দেখাবেও না, আপনারা দেখতেও চাইবেন না। তাহলে কি? তাহলে বেশ, মেনে নিলাম জিহাদিরাই আপনাদের মারবে, তাহলে তৈরি থাকুন। তৈরি হন না, ফালতু অনলাইনে কেন সময় নষ্ট করছেন? অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হন। আমিও আছি আপনাদের সাথে, আমিও ছিলাম তো, অনেকের সঙ্গে যোগাযোগ আছে। তারা তথাকথিত হিন্দুত্ববাদী নন বলেই তারা এই ভৌভয়ের ব্যাপারটা বুঝেছেন এবং তারা নেননি। কাজে করুন। অনলাইনে বিদ্বেষ ছড়িয়ে কী হবে? কি পারবেন? এটাকে আপনি যুদ্ধ মনে করেন? এই যুদ্ধটা অফলাইনেই লড়া হবে, অনলাইনে যুদ্ধ লড়া হবে না। ঠিক আছে? হ্যাঁ, অনলাইনে আপনি তথ্য দিতে পারেন, ঠিক আছে, এই করতে পারেন, লিখতে পারেন, ভাবাতে পারেন, ভাবানোর কাজ করতে পারেন, কিন্তু আপনারা শুধু বিদ্বেষী ছড়াচ্ছেন। আর একটা কথা বলি, হিন্দু মুসলমান উভয়কেই বলি, এটা সবাইকেই বলছি, মূল শত্রুকে চিনুন। যে ফারাকটা পোশাকে আশাকে বাহ্যিক তৈরি করা হয়েছে সেটা ইসলামও নয়। আর হিন্দুরা যেমন যে পোশাক আশাকের কথা এখন বলছে, গিরুয়া টেরুয়া অদ্ভুত সব করছে, সেটাও হিন্দু নয়, ওটাও মুসলমান নয়। ভেতরটা বোঝার চেষ্টা করুন, প্রজ্ঞাটা ছোঁয়ার চেষ্টা করুন, নইলে মানে আগামীতে মৃত্যু আরও ভয়ঙ্কর হবে। আর কোরবানি, হ্যাঁ দেখেছি খেয়াল করে, হিন্দুদের আবার দেখেছি, এটা খুব হিন্দুদের মধ্যে বেশি হয়। কোরবানির বিরুদ্ধে দেখবেন আসবে, কোরবানির বিরুদ্ধে সবাই সরব, হিন্দুরা, খারাপ অমুক তমুক ইত্যাদি। আমি কি বলি জানেন? পারলে হিম্মত থাকলে বলিটাকে ফিরিয়ে আনুন, কর্মসংস্থান হবে। মাংস তো খাচ্ছেন নাকি? মাংস খাওয়া ছেড়ে দিলে নিরামিষাশী হয়ে গেলে অন্য কথা, বেশ ভালো কথা। যারা নিরামিষাশী তারা এইসব নিয়ে মাথায় ঘামায় না। কিন্তু আপনি যখন কোরবানির বিরুদ্ধে বলছেন এবং আপনি হিন্দুত্ববাদী এবং আপনি স্বধর্মে নিধনং শ্রেয়র কথা বলছেন, শশাঙ্কের কথা বলছেন, অমুকের কথা বলছেন, শক্তির কথা বলছেন, শক্তির উপাসনার কথা বলছেন, পাল্টা দেওয়ার কথা বলছেন, তাহলে কোরবানিটার বিরুদ্ধে না বলে বলিটা ফিরিয়ে আনুন। হিন্দু ধর্মেও বলি ছিল, কুমড়ো বলি দিলে আপনি নিজেই কুমড়ো হয়ে যাবেন। কেন বলছি বলুন তো? হ্যাঁ, ওগুলো তো কোরবানিটা ওরা আইন করে বন্ধ করতে পারেনি, কিন্তু বিভিন্ন কায়দায় ইতিমধ্যেই বলি বন্ধ করে দিয়েছে। পরে যাতে অন্তত মাংসটা খেতে পান, সুলভ থাকে, এবং হিন্দুদের মধ্যে আরও বেশি করে ছাগল পালন বাড়ে, খাসি পালন, পাঁঠা পালন বাড়ে। কারণ এটা পাল্টা একটা অর্থনীতির জন্ম দেয়, স্বনিযুক্তির জন্ম দেয়। খেয়াল করে দেখুন, মুসলমানদের কোরবানি টিকে আছে বলে পশুপালন টিকে আছে, জীবিকা টিকে আছে। শুধুমাত্র উপরে ওই তিলক নিয়ে ভাবলে হবে, চন্দন তিলক নিয়ে ভাবলে হবে? অর্থনীতিটাও বুঝতে হবে।
অর্থনীতিটাও বুঝতে হবে, নাহলে টিকবেন কি করে? কত স্বনিযুক্তি কত হয় বলুন দেখি? বলি তো পুরো বন্ধ প্রায় হিন্দুদের মধ্যে। কেন পেরেছে? কেন পেরেছে? দুটো কারণে। ভদ্রলোক হয়ে গেছি, হিন্দু মানে বেশি ভদ্রলোক, আর মানে ভীতু। ভয়ে ভদ্রলোক, ভয়ে ভ্যাকসিন, ভয়ে ভয়, ভয়ে ভীতু, সব কিছু। হ্যাঁ, আর মনে রাখবেন, যত বেশি ভদ্রলোক হবেন, যত তাড়াতাড়ি বেশি ভদ্রলোক হবেন, তত তাড়াতাড়ি ভ্যানিশ হয়ে যাবেন। ভয়ে ভ্যানিশ, ভিয়ে ভ্যানিশ। গোটা বিশ্বের প্রক্রিয়াটা বুঝুন। আপনি যদি ভ্যানিশ হতে চান, আইডেন্টিটি হিসেবে ভ্যানিশ হতে চান, তাহলে তাই করুন, কোনো সমস্যা নেই। ওই যে ভালো মন্দ বলে আলাদা করে কিছু নেই, আমি যেটা বারবার বলেছি, প্রদৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনি যদি মনে করেন আপনি ভ্যানিশ হতে চান, ভ্যানিশ হন, কোনো সমস্যা নেই। তখন মহাকাল কি করবে? আপনার জায়গায় অন্য কাউকে তার অধিষ্ঠান ঘটাবে। এটাই তো প্রক্রিয়া। যেমন একটা অংশের বাতাস যদি উষ্ণ হয়ে, গরম হয়ে শূন্যে উঠে যায়, তখন তার শূন্যস্থান তৈরি হয়। তখন কি হয়? আশপাশের বাতাস সেই জায়গাটা দখল করে, তাই তো? তো সেই প্রক্রিয়া তো শুধু বাতাসের ক্ষেত্রে নয়, ডেমোগ্রাফির ক্ষেত্রেও একই রকমভাবে অ্যাপ্লিকেবল। আপনি যদি ভদ্রলোক হতে গিয়ে অসুস্থ হয়ে যান, ফার্মা কোম্পানির দাস হয়ে যান, তো আলটিমেটলি আপনার জনসংখ্যাও হবে না, বৃদ্ধি হবে না। আর আপনি তো আবার প্রোগ্রেসিভ অত্যধিক হয়ে গেলে আপনি দেখা গেল সেটাও করলেন না। এই করতে করতে কী হবে? আপনার আইডেন্টিটি শূন্য হতে শুরু করবে। আর তখন আপনি ওদের গালাগাল করবেন, যাদের যাদের শূন্য হচ্ছে না তাদের গালাগাল করবেন। সেটা তো আপনার ব্যর্থতা। আপনি ভোগবিলাস করবেন, লাইফস্টাইল করবেন, আপনার বাচ্চা কাচ্চা হবে না, আপনি ফার্মা কোম্পানির ওষুধ খাবেন, খেয়ে আপনার জননতন্ত্রের সর্বনাশ করবেন। হ্যাঁ, সর্বনাশ করে বলবেন হ্যাঁ ওদের এত বাচ্চা কাচ্চা। আরে বাবা, প্রকৃতির নিয়মই তো তাই। একটা সম্প্রদায়ের, একটা জনগোষ্ঠীর সন্তান সন্ততি যখন কমে যায় বা নেগেটিভ গ্রোথ হয়, প্রকৃতি তো সেইটাকে ভারসাম্য বজায় রাখবে। এটা শুধু মানুষের বেলায় নয়, গাছপালা থেকে শুরু করে সর্বত্রই একই প্রক্রিয়া। এটা মহাকালের লীলা, সেটা বুঝুন। সবাই কি আপনাকে ফলো করবে? তাই বলি, শিখুন। আপনি যদি ওদের জিহাদিদেরকে, বা আমি ধরুন মুসলমানদেরই ধরুন, আমি হিন্দুদের উদ্দেশ্যে কথাটা বলছি, মানে নামধারী হিন্দু, এখন সব নামধারী মুসলমান, নামধারী হিন্দু। বলুন, এটাই বলবো যে যদি মুসলমানদের আপনি শত্রু বলে মনে করেন, তার কাছ থেকে শিখুন। লার্ন ফ্রম ইউর এনিমি। মাদ্রাসাকে গালিগালাজ করছেন, যদিও এখন সেই মাদ্রাসার যা আমি দেখে এসেছি, তা দু একজন ব্যতিক্রম ওই ছেলেগুলো চেষ্টা করছে, বাদ দিয়ে কিছু নেই। শুধু ওই পোশাক আশাক, লেবাস, আর কিচ্ছু নেই। ও নিয়ে জায়নিস্টদের বিরুদ্ধে লড়া যাবে না, আমি তাও জানি। কিন্তু হ্যাঁ, কাদের বিরুদ্ধে লড়া যাবে? হিন্দুদের বিরুদ্ধে লড়া যাবে। কিন্তু হ্যাঁ, জায়নিস্টরা সেটাই করছে। প্রথমে হিন্দু মুসলমানের টক্কর করে হিন্দু যতটুকু আছে ততটুকু বিলোপ করে দেবে, করে দিয়ে তারপরে মুখোমুখি দুই ভাই। আসলে লড়াইটা দুই ভাইয়ের মধ্যে। খ্রিশ্চানরা এখন এক হয়ে গেছে, বারবার বলেছি, খ্রিশ্চান ভাই ইহুদি ভাই এখন একাকার। এক ভাই একা পড়ে গেছে, ছোট ভাই ইসলাম। হিন্দুরা এখানে পিকচারে নেই। আসলে হিন্দুদেরকে ব্যবহার করা হচ্ছে মাত্র। তিন ভাইয়ের লড়াই, হিন্দুরা কোথায় সেখানে? হিন্দুরা কোন আব্রাহামিক ধর্ম? আব্রাহামিক ধর্ম এই পৃথিবীর সভ্যতার সময় থেকে, ভারতবর্ষে যখন বৈদিক যুগ, সেই সময় তো আব্রাহামিক ধর্ম ছিল না। আমি কিন্তু তথ্য দিয়ে কথা বলছি। আপনারা যারা আবেগপ্রবণ মুসলমান, তারা অবশ্য বলবেন সৃষ্টির আগে থেকেই ছিল, সেটা আলাদা কথা, আমি সেই অংশে যাচ্ছি না। তো তারপরে যখন আপনারা দেখুন, পরবর্তীকালে যখন ভারতবর্ষে যখন ইসলামিক আক্রমণ ঘটল, সিন্ধু প্রদেশে, আপনারা জানেন দাহির পরাজিত হলেন। সেটাই তো প্রথম বলা হয়, যদি আমরা বৃহত্তর ভারতকে ধরে নিই সেই সময়। তারপর থেকে ভারতবর্ষে যারা শাসন করেছে সবই কি আব্রাহামিক, ইসলামী শাসন, আব্রাহামিক শাসন, তাই তো?
তার আগেও যে ভারতবর্ষে যত শাসন হয়েছে, যারা শাসক ছিলেন বেশিরভাগ দেখুন ওই শশাঙ্ক এদিক ওদিক দু একটা বাদ দিয়ে সবই বৌদ্ধ ছিলেন মূলত। অশোক, হর্ষবর্ধন, তাই তো, বৌদ্ধ। বড় বড় যত রাজা ছিলেন, মানে ভারতবর্ষের প্রেক্ষাপটে যদি বলি, সর্বভারতীয় ক্ষেত্রে যদি বলি, তারা কিন্তু বৌদ্ধ ছিলেন, তাই তো। এটা তো ইতিহাস, একটু ভাবলেই দেখবেন। আচ্ছা, তারপরে কি দাঁড়ালো? ইসলামী শাসন। তারা কারা? আব্রাহামিক ধর্ম। আচ্ছা, তারপরে কে এলো? লর্ড ক্লাইভ। কোন ধর্ম? খ্রিস্টান। আব্রাহামিক ধর্ম। অর্থনীতিটা বুঝুন, অর্থনীতিটার উপর ভিত্তি করেই কিন্তু ওরা এসেছিল। আচ্ছা, এখন ভাবলেন ভারত স্বাধীন হলো। আচ্ছা বলুন তো, এখন ভারতকে চালাচ্ছে আব্রাহামিকরা চালাচ্ছে। কারা? ইহুদি ধর্ম, জায়নিস্ট। আগে, হ্যাঁ। আমরা তাহলে কবে আমাদের শাসন করলাম? কবে কবে আমরা আমাদের হিন্দু বলে আমরা যারা দাবি করি, আমরা কবে, কোন সময়ে, কত সাল থেকে কত সাল পর্যন্ত ভারতবর্ষকে শাসন করেছি? একটু খুঁজে আমাকে জানান। কি ভাবনার ওষুধ না? হ্যাঁ, ভাবনা আপনাদের সঙ্গে ভাগ করে দিলাম মাত্র, আর কিছু না, ভাগ করে নিলাম। আচ্ছা, এবার আসুন একটা বিষয়, যেটা মূল বিষয়ে চলে আসে। তাই বলি, এই খেয়োগুলো বন্ধ না করে একে অপরের কাছ থেকে শিখুন। মুসলমানদের বলবো, আমি সেদিন বলে এসেছি ওদেরকে, শাহিরকে বলে এসেছি, এদেরকে বলে এসেছি, বক্তব্য রাখার সময় বলেছি, ইংরেজিটা শেখো ভালো করে, ইংরেজিটা শেখো, লার্ন ইংলিশ, বলা লেখা শেখা এটা ভালো করে শেখো। মুসলমানদের মধ্যে এটা এখনও কম, হিন্দুদের মধ্যে এটা এখনও বেশি। তাহলে হিন্দুদের কাছ থেকে এটা শেখো, ওটা শেখার আছে। কেন? ইংরেজিটা শিখলে, যদিও হিন্দুরা এই ইংরেজি শিক্ষাটা কত কাজে লাগালো আমার জানা নেই, একটা সময় অনেকেই অবশ্যই কাজে লাগিয়েছিলেন আমাদের নমস্য ব্যক্তিরা, কিন্তু বর্তমানে তো কি কাজে লাগাচ্ছে কে আমি জানি না। এটা শিখলে এই জায়নিস্ট ষড়যন্ত্র, জায়নিস্ট লিটারেচার, জায়নিস্ট যে চিন্তাভাবনাগুলো, বইপত্রগুলো পড়া যায়, কারণ এগুলো ইংরেজি অনুবাদ আছে বা ইংরেজিতেই লেখা হয়, অনেক আছে, সুবিধে হয়, বুঝতে সুবিধা হয়, কনস্পিরেসিটা বুঝতে সুবিধা হয়। তাই ইংরেজিটা ভালো করে শেখাও বাচ্চা কাচ্চাদের। আমি বলে এসেছি, স্পষ্ট ভাষায় বলে এসেছি যে শুধু এই লেবাস দিয়ে, পোশাক আশাক দিয়ে কিছু হবে না, সে অনেক হয়েছে। আর হিন্দুদের বলবো, আইডেন্টিটি চর্চা করুন, শিখুন, পারলে বলিকে ফিরিয়ে নিয়ে আসুন। কি নাকশেট করছেন? ধর্মের জন্য বলি, দেবতা খুশি হবে, ওটা দেবতা খুশি হবে কিনা সে বিতর্কে আমি যাচ্ছি না, কারণ দেবতাকে আমি দেখে নে। তবে এতে করে জায়নিস্টরা যে খুব খুশি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, হয়েছে। তাই ল্যাবমিট ধরাতে সুবিধে হবে, ওরা এগিয়ে গেছে এই ক্ষেত্রে, হিন্দুদের ক্ষেত্রে। আচ্ছা বলুন তো, ধর্মের জন্য পশু বলি, এটা আপনি বলেন, খারাপ বলেন তো। তো ইহুদি ধর্মেও তো তারা পশু বলি দেয়, এখন সেচিতা বলা হয়। তারা কি ল্যাব মিট খাবে না। তাদের যে পদ্ধতি, ইহুদিরা যে পদ্ধতিতে খাদ্যকে দেখে, সেটা কি বলুন তো? কোষার। যেটা এখানে মুসলমানরা বলে হালাল, ওখানে বলা হয় কোষার। প্রথম খণ্ডে বিস্তারিত লিখেছি এ বিষয়ে। তো সেখানে ইহুদিরা ল্যাব মিট খাবে না। ভদ্রন্নক হলে আলাদা কথা, কিন্তু ওদের মধ্যে ভদ্রন্নকটা কমই আছে। রোহিঙ্গার নারীরা শিক্ষিতা হলেও তারা তাদের সন্তানের গড় দেখে নেবেন 3-এর বেশি। তারা পাইলট হলেও সন্তান নেয়, বিবাহ করে। আর ওরা জনসংখ্যা ডেমোগ্রাফিটা ভাবে, অন্তত ইসরায়েলের ডেমোগ্রাফিটাকে ওরা ভাবে, কারণ ইসরায়েল তাদের রাষ্ট্র, তো ভাবে, আইডেন্টিটি চর্চা করে। এ নিয়েও আমি লিখেছি 2য় খণ্ডে। তাই শুধু ফেসবুকে এরকম না বলে নিজে থেকে নিজের সমাজের জন্য কিছু করুন, নিজের সম্প্রদায়কে ভালোবেসে সাম্প্রদায়িক হন। আর আপনি যখন মাংস খাচ্ছেন, ধর্মের কথা বলছেন, তো সবচেয়ে বড় ধর্ম কি বলুন তো? ক্ষুধা। যে ছাগলটাকে বলি দেওয়া হচ্ছে, বা যে, এটা নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, যে পশুটিকে বলি দেওয়া হচ্ছে বা কোরবানি দেওয়া হচ্ছে মুসলমান, সেটা কি মাংসটা কি নষ্ট হয়?
দেবতা খায়, মা কালী খান, মানুষ খায়। বরং তাতে করে কিছু উদ্বৃত্ত হয়ে গেলে গরিব মানুষরা খেতে পায়, যেটা ইসলামে আমরা দেখেছি মাংসটা ভাগ করা হয়, বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। কেন? ভাগাভাগি করে খাওয়ার একটা পন্থা তো। সুতরাং এমন তো নয় যে আপনি পুরোই মানে মাংস খাওয়া পুরো ছেড়ে দিয়েছেন, আপনার খুব দেহে মানে মানবতার ধারা বইছে, আপনি অসুখের মতো কাণ্ড করে বসে আছেন, তা তো নয়। আপনি তো মাংস খাচ্ছেন। তার মানে তো ছাগলটাকে তো বলি দেওয়া হচ্ছে, খাসিটাকে তো মারা হচ্ছে, তো সেইটা দেবতার সামনে মারা হচ্ছে। ও, ব্যাপারটা তো একই, খাদ্য। এভাবেই আমি দেখি, নষ্ট তো হচ্ছে না। এতে করে কি হচ্ছে, যদি আপনার মধ্যে এই ধর্মের ব্যাপারটা, ধর্মটা উপলক্ষ মাত্র, আসলে খাদ্য ধর্ম। ওরা তো ফুড কন্ট্রোল করবে আগামীতে, দেখতে পাবেন কি হবে। দেরি আছে এখনও, কিন্তু ওইদিকেই যাচ্ছে ওরা। তখন দেখবেন যে এমন একটা সময় আসবে, এই যে আপনারা মেনে নিচ্ছেন, হিন্দুরা মেনে নিয়েছে, বলি বন্ধ মেনে নিয়েছে, ভদ্রলোক হয়ে গেছে, তারপরে দেখবেন ওই ছাগল কাটার জন্য পারমিশন নিতে হবে। আপনি যে মাংসটা খাবেন খাওয়ার জন্য, খাদ্যের জন্য, তখন পারমিশন নিতে হবে। ওরা সেটাই করবে, আইন আসবে যে ওটা রোগমুক্ত ছাগল কিনা, ওটা অফিসারের সই করা আছে কিনা, ছাগলটার বয়স কত, হ্যাঁ, ছাগলটা থেকে বার্ড ফ্লু ছড়াবে কিনা, এসব সার্টিফিকেট করে তারপরে আপনি ছাগল বলির পারমিশন পাবেন। এবং মাংসের দাম এমন হয়ে যাবে তখন ওই আপনাকে ওরা করে দেবে আর কি। যেমন করে এখন হরিণের মাংস কিনলে আপনাকে পুলিশ থানায় ধরে। ওটা তো একটা প্রক্রিয়ার ফলে হয়েছে না। মানুষ যখন অরণ্যচারী ছিল তখন তো হরিণের অভাব ছিল না, তারপরে আস্তে আস্তে ব্যাপারটা ঘটেছে। যাই হোক, আমি একটা উদাহরণ দিলাম। এখন যেমন হরিণের মাংস খেলে আপনাকে ধরা হবে, পুলিশ ধরে নিয়ে যাবে, এই যে ধরেছে 2 কেজি হরিণের মাংস পাওয়া গেছে কারো কাছ থেকে, তখন ওই ছাগলের মাংস আপনার কাছে থাকলে আপনাকে ধরা হবে। হ্যাঁ, গরুর মাংস থাকলে ধরা হবে কিনা মুসলমানদের, সেটা এখনও বহু দূরের গল্প। ওদের ইউনিটি এক্ষেত্রে অত্যন্ত এখনও আছে, এখনও যায়নি, তবে ভাঙছে ভেতরে ভেতরে। কিন্তু হিন্দুদের ক্ষেত্রে যেটা করতে পারবে ওরা, এবং হিন্দুরা যে মেনে নেবে আগামীতে, আমিও সে ব্যাপারে নিশ্চিত। কিন্তু ওই যে বলতে হয় তাই বলি, সবই তো দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনি যদি মনে করেন যে না আমি ছাগল খাবো না, আমি ল্যাব মিট খাবো, খান, কোনো সমস্যা নেই। আমি খাবো না তাই বলি, স্বাস্থ্যের কথা ভেবে বলি। তাই এগুলো একটু ভাবুন। কর্মসংস্থান হবে, মানে আপনি যদি বলি প্রথা ফিরিয়ে আনতে পারেন, ভাবুন, তাহলে ছাগল লাগবে, পাঁঠা লাগবে, পাঁঠা পালন করতে হবে, জীবিকা তৈরি হবে, কর্মসংস্থান হবে, তাতে করে হিন্দু ছেলেপেলেরই উপকার হবে তো। তাই স্বনিযুক্তি বাড়বে ওটাতে, আমি এইভাবেই দেখি। এখন আপনারা যা খুশি আমাকে বলুন, আমার কিচ্ছু যায় আসে না। এবারে আসছি মূল প্রসঙ্গে। ট্রাম্প এবারে জিতে এলেন হোয়াইট হাউসে। ডেমোক্র্যাট ক্যান্ডিডেট জো বাইডেনের বিকল্প, যিনি শেষ মুহূর্তে দাঁড়িয়েছিলেন, কামালা হ্যারিসকে পরাজিত করে। সবাই তখন আমরা বলেছিলাম, অনেকে আশা করেছিলাম যে এবার একটা ধাক্কা খাবে, গ্লোবাল ওয়ার্মিংয়ের যে পলিসি, ক্লাইমেট চেঞ্জ পলিসি, সেটা ধাক্কা খাবে, এবং তাতে আমরা আনন্দিত হয়েছিলাম। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে জানিয়েওছিলেন যে এবার মনে হয় ওটা আটকে যাবে। আমি পরে ভিডিওতে দেখবেন, কাল বা পরশুর যে ভিডিওগুলো করেছি দেখবেন, আমি কিন্তু কন্ট্রোলড অপোজিশন কথাটা বলেছিলাম। এবং এটাও বলেছিলাম যে ট্রাম্প আমেরিকায় জয়লাভ করেছে মানে ভারতে ক্লাইমেট চেঞ্জ পলিসির ব্যাপারগুলো আটকে যাবে, এমনটা নয়। কারণ ট্রাম্পকে জিতিয়ে এনেছে আমেরিকার মানুষ। ট্রাম্প বারবার করে বলেছেন আমেরিকা ফার্স্ট, আমেরিকা ফার্স্ট, আমেরিকাই প্রথম তার কাছে। জাতীয়তাবাদী নেতা, তিনি আমেরিকার জনগণের স্বার্থ দেখবেন বলে ক্ষমতায় এসেছেন। ওনার বইই গেল ভারতের জনগণের স্বার্থ দেখতে। এখন এত দেশের ডিভিশন, এতগুলো দেশ কেন তৈরি হয়েছে? আধুনিক কালেই তো এত রাষ্ট্র। এই আধুনিক এই বিগত শতাব্দীতেই প্রায় 25টা মুসলমান রাষ্ট্র কেন করা হলো? ডিভাইড অ্যান্ড রুল করবার জন্য।
রাষ্ট্র বলতে আমরা যে আধুনিক রাষ্ট্রের যে কনসেপ্টটা আমরা বুঝি, যেটা গার্নারের ডেফিনেশন থেকে আমরা পড়েছি রাষ্ট্রবিজ্ঞানে, আপনারা জানেন যে স্টেটের একটা ডেফিনেশন আছে, স্টেট কাকে বলে, আধুনিক রাষ্ট্রের ডেফিনেশন। তো সেটা কি আগে ছিল? ছিল না। এত কড়াকড়ি, বর্ডার, ইমিগ্রেশন, পাসপোর্ট, ডিপোর্টেশন করে দেওয়া, ইলিগাল ইমিগ্রেন্টসকে গার্ড ধরে বের করে দেওয়া, সিএএ করা, এগুলো কি ছিল? ছিল না। থাকলে কি হিউয়েন সাং ভারতে আসতে পারতেন? পারতেন না। থাকলে কি ফা হিউয়েন ভারতে আসতে পারতেন? পারতেন না। মেগাস্থিনিস না হয় ধরে নিলাম যে আলেকজান্ডার দ্য গ্রেটের সঙ্গে বা এদের সঙ্গে এসেছিলেন, বা গ্রিক বীরদের সঙ্গে এসেছিলেন, গায়ের জোরে ঢুকে পড়েছিলেন, ওর কথা না হয় বাদই দিলাম। কিন্তু ইবন বতুতা, ফা হিয়েন, হিউয়েন সাং, এরা কি করে এলো? পাসপোর্ট ছিল, ইমিগ্রেশন কাস্টমস ক্লিয়ার করে এসেছিলেন। হিউয়েন সাংয়ের সঙ্গে যে ঝোলাটা ছিল ওটা তো কাস্টমসে আটকে দিত, তাহলে ছিল। তার মানে কি, তখন রাষ্ট্রের যে ডেফিনেশন আমরা এখন পাই, এটা জায়নিস শক্তির তৈরি করা রাষ্ট্রের ডেফিনেশন, যেখানে মানুষকে আটকে দেওয়া হয়। মানুষের জন্য পৃথিবী নয়, জায়নিসদের জন্য পৃথিবী। আগে তা ছিল না। রাষ্ট্রের মধ্যে মানে আধুনিক রাষ্ট্রের ব্যাপার ছিলই না। হ্যাঁ, একটা একটা লুজ ডিভিশন ছিল, লুজ সীমারেখা নিয়ে এত কিছু মারামারি, এত কিছু লাইন তৈরি করা ছিল না। তাই একটি দেশের মানুষ অনায়াসেই আরেক দেশে গিয়ে থাকতে পারতেন। নইলে আফ্রিকা থেকে, যেটা বলা হয় যে আফ্রিকাতেই মানুষের উৎপত্তি, তো সেই আফ্রিকা থেকে সমগ্র বিশ্বে মানুষ ছড়িয়ে পড়ল কীভাবে? তখন বর্ডারের বাধা নিষেধ ছিল না, যেটা আমরা এখন দেখতে পাই। আর তাই ট্রাম্প তার নিজের দেশের কথাই ভাববেন। বর্ডারের ব্যাপার আছে, ভারতের কথা ভাববেন না, আমি বলেছিলাম, সেটাই ঘটল। আর দেখুন, ট্রাম্পের জয় হলো। উনি এই তো জানুয়ারিতে শপথ নেবেন। তার প্রভাব আমেরিকায় ইতিমধ্যেই পড়া শুরু করেছে, আমেরিকায় পড়া শুরু করেছে। কিন্তু ভারতের দিল্লিতে এই তো আজকালকেই ঘোষণা হলো, আজ থেকেই লাগু হয়ে গেছে যে ওরা ক্লাইমেট লকডাউন ব্যবহার করবে না শব্দটা, আমরা করছি, আমরা কনস্পিরেসি থিওরিস্ট ওদের কাছে। ওরা বলবে পরিবেশ দূষণের জন্য বিধি আটকানোর জন্য, গ্লোবাল ওয়ার্মিং আটকানোর জন্য বিধি নিষেধ জারি করা হলো মানুষের মঙ্গলের জন্য, মানুষ যাতে ভালো থাকে, মানুষের স্বাস্থ্য রক্ষার্থে। ওই যে বলেছি, ওরা আমাদের ভালো চায়, এই স্লোগান তুলে কি করা হয়েছে আগে খবরটা দেখে নেই, তারপরে বিশ্লেষণে যাব এবং জীবিকার ক্ষেত্রে এতে কী কী প্রভাব পড়বে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কি ঘটতে চলেছে। এটা আগে যদিও বলেছি, এখানে আরও দু একবার অন্য তথ্য অ্যাঙ্গেলে বলবো। স্কুল কলেজ বন্ধ করার কথা বলা হয়েছে কি না, প্রথমে বলা হলো, দেখবেন একটা টার্ম ওরা ব্যবহার করে, যেমন করোনার ক্ষেত্রে ব্যবহার করেছিল টার্ম, অনেক রকম টার্ম আছে, দেখবেন লং কোভিড, তাই তো, তারপরে অ্যারোসোল, বিভিন্ন রকম টার্ম আছে না, দারুণ দারুণ, বেশ স্মার্ট স্মার্ট লাগে। হ্যাঁ, ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে এই টার্মগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্র্যান্ডিং মানে শুধু লাক্সারি ব্র্যান্ডিং নয়, আপনি ডমিনোজের ব্র্যান্ডিং বা ম্যাকডোনাল্ডের ব্র্যান্ডিং যেমন আপনার লাক্সারি ব্র্যান্ডিং হিসেবে কাজ করে, যদিও এই অধম বেচারা ইউরোপ ঘুরেছে, এত দেশ ঘুরলো, এই দেশ ঘুরলো, সেই দেশ ঘুরলো, কোনো দিন ডমিনোজে খাবার খায়নি বা ম্যাকডোনাল্ড কখনো চেকে দেখেনি। যা এখন ব্র্যান্ডের বাইরে তো আমরা অসভ্য লোকজন। তো যাই হোক, তো এই যে ব্র্যান্ডিং, এটা লাক্সারি ব্র্যান্ডিং তো, কিন্তু অ্যারোসোল, তারপরে ধরুন এই যে ব্র্যান্ডিংগুলো আসছে, তাই না, এগুলো কি প্যানিক ব্র্যান্ডিং, মানে প্যানিক তৈরি করবার জন্য ব্র্যান্ডিং করা। আরটিপিসিআর, এই যে বিভিন্ন রকমের শব্দ ওরা ব্যবহার করে, ওগুলো প্যানিক তৈরি করবার জন্য। তো একই রকমভাবে এখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, AQI বলে একটা শব্দ ওরা তৈরি করে ফেলেছে। তো সেটার অনুসারে এই থাকলে মানে পার্টিকেল বলা হয় আর কি, বিভিন্ন রকমের টার্ম আছে দেখবেন। তো এইগুলো থাকলে বুঝতে হবে কোয়ালিটি ভালো, আর এটা থাকলে বুঝতে হবে কোয়ালিটি খারাপ, তাই তো।
তো এটা কে বলেছে, কোন বিজ্ঞান বলেছে? আগে যখন মানুষ ছিল, মানে এগুলো টার্ম আবিষ্কার হয়নি, সেই সময় এয়ার কোয়ালিটি কোনো রাজারা মেপেছিলেন? তার কোনো তথ্য আছে? হর্ষবর্ধনের সময় এরম ছিল, মানে ও এয়ারের যে AQI তার কোনো মাপ আছে? আছে কি? তখনও কার্বন ডাইঅক্সাইড ছিল রে বাবা, ছিল তো। কার্বন ডাইঅক্সাইড তো নতুন কিছু নয়, ছিল। তাহলে তার কেউ নেই। আপনাকে ওরা বলছে মানে আপনাকে শুনতে হবে যে AQI মানে এইটা হয়েছে, মানে বুঝতে হবে খুবই কত না, দিল্লিতে এখন চলছে 430 না 34, মানে কি ওটা ওদের কাছে খুব মারাত্মক একটা মারাত্মক অবস্থায় আর কি, খুব খারাপ অবস্থা। আপনাকে মানতে হবে, ওরা বলেছে। এবার আপনি প্রশ্ন করুন কেন এতে করে কটা লোক মরেছে রাস্তাঘাটে? যদি এয়ারটা খুব বিপজ্জনক হলে হয় তাহলে তো আজকে থেকেই তো হলো না, দিল্লিতে তো নতুন নয়, এটা আগেও নিশ্চয়ই হয়েছে, বা গতকাল তার আগের দিনও ছিল। তাহলে তো রাস্তাতে প্রচুর লোক মরে পড়ে থাকার কথা ছিল এই এই শ্বাস প্রশ্বাস নিতে গিয়ে। না, তেমন তো কোনো খবর নেই। কিন্তু ওরা বলছে বিপদ হতে তো পারে। ওই যে করোনার বেলাতে ওই একই কেস ছিল, হয়নি, ও হতে তো পারে, ব্যাস এই হতে তো পারের ওপর ভিত্তি করেই ওরা প্যানিকবাজি এবং টোটাল কন্ট্রোল কায়েম করছে। যাই হোক, তাহলে এয়ার কোয়ালিটি দেখিয়ে দিল। এবং শুধু তাই নয়, বলছে যে এয়ারপোর্টে, যে দিল্লির যে এয়ারপোর্ট, সেটাতে নাকি ভিজিবিলিটি কত কমে গেছে, 150 মিটার। বাপ রে, আমি গ্রামেগঞ্জে এরকম ভিজিবিলিটি দেখেছি 10 বছর আগে, 20 বছর আগে, ছোটোবেলাতেও দেখেছি। শীতকালে কুয়াশার পড়লে ওই রকম ভিজিবিলিটি হয়ে যায়। আমি 150 মিটার তো অনেক, আমি গ্রামেগঞ্জেও দেখেছি 100 মিটারও দেখা যায় না। আমি ভুল বলছি? বাইক চালাতে চালাতে আমি দেখেছি, যখন আমার বাইক ছিল, আপনারা তো জানেন না, আমি বাইক চালাতাম এবং আমার বালুরঘাট থেকে শিলিগুড়ি, মালদা, রায়গঞ্জ সব বাইকে যাতায়াত করতাম। গভীর রাতে বাইক চালিয়ে ফিরেছি। তো সেই সময়ও আমি দেখেছি দেখা যাচ্ছে না, 50 মিটার ম্যাক্সিমাম দেখা যাচ্ছে। তাহলে তখন কি এসব গল্প ছিল? ছিল না। গ্লোবাল ওয়ার্মিংয়ের ঢপবাজি তখন ছিল না, মানুষ তখনও এত শিক্ষিত হয়নি, আর যত শিক্ষা তত ভয়। এবার প্রশ্ন করুন, গ্লোবাল ওয়ার্মিং এত ভয়ঙ্কর, তাহলে কোথায় নভেম্বর মাসে তো এখন দেখা যাচ্ছে গ্রামেগঞ্জে বেশ আগের মতোই ঠান্ডা পড়ে গেছে। কলকাতা শহরে যেমন ঠান্ডা নর্মাল পড়ে তেমনই পড়েছে। কোথায়? গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে তাহলে আজকে 40 ডিগ্রি হওয়ার কথা ছিল, হচ্ছে কি? হচ্ছে না। এগুলো কি? পুরো সাইকোলজিক্যাল একটা, মানে আমাদের মাইন্ডসেট তৈরি করে দেওয়া, আমাদের ভাবতে না দিয়ে ভয় দেখানো। বেশ, এবার কি হলো? স্কুল কলেজ বন্ধ। আর কি বন্ধ? অফিসে 50% কর্মচারী দিয়ে কাজ হবে মাত্র, বাকি ওয়ার্ক ফ্রম হোম। অনলাইন বাড়বে। বুঝতে হবে খেলাগুলো কেন। শুধুমাত্র 10ম শ্রেণী আর দ্বাদশ শ্রেণী নাকি খোলা থাকবে, পরীক্ষা টরীক্ষা আছে হয়তো, বাকি সব বন্ধ। কার্পেট বন্ধ, একেবারে কার্পেটের মতো পুরো বন্ধ, চেপে দেওয়া। আর কি? শুধু তাই নয়, ট্রাক, অত্যাবশ্যক পণ্য পরিবাহী, মানে ওরাই ডেফিনেশন করে দেবে অত্যাবশ্যক কী, ছাড়া কোনো ট্রাক দিল্লিতে ঢুকতে দেওয়া হচ্ছে না। মানে কি, ব্যাটারি চালিত ট্রাক হলে আলাদা কথা, এটা এখনও আসেনি, আসবে, চীন আনবে, চাপ নেই। ওটা মানে তো বন্ধ। আচ্ছা, গেল, মানে ফসিল ফুয়েল। আর কি? ফসিল ফুয়েলের জন্য সব হচ্ছে না। আর হালকা গাড়ি পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না দিল্লির বাইরে, কোনো বিশেষ কারণ ছাড়া। দিল্লির বাইরে থেকে কোনো গাড়ি, ডিজেল পেট্রোলের গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি বহু আগে এটা বলেছিলাম, এটা করবে। আর কি, BS6 যাদের আছে বা CNG এইরকম কিছু গাড়িকে ছাড় দেওয়া হচ্ছে। আর কি, বেসরকারি নির্মাণ সমস্ত বন্ধ, বাড়িঘর তৈরি বন্ধ, বিদ্যুতের লাইন মেরামত, বিদ্যুতের লাইন পাতা বন্ধ, জলের কলের লাইন পাতা বন্ধ, ওভারব্রিজ তৈরি করা বন্ধ, ফ্লাইওভার তৈরি করা বন্ধ, সব বন্ধ। এগুলো কি বুঝলেন? এতে করে পরিবেশ নাকি ভালো হবে। তাই কি আসল উদ্দেশ্য কি তাই? না। আসুন একটু দেখে নিই কেন এটা করছে ওরা। মূল লক্ষ্য ওদের গ্রেট রিসেট করা এবং স্বনিযুক্তিকে ধ্বংস করা, এবং নতুন টেকনোলজিকে কাজে লাগিয়ে, নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে টোটাল কন্ট্রোলকে কায়েম করা। প্রভুরা যা চাইছে, আপনি প্রভু হলে আপনিও তাই চাইতেন, এটা আমাদের চরিত্র। কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি। আমরা যেহেতু
শিকার, আর ওরা যেহেতু শিকারী, তো শিকারের তো অধিকার আছে যে শিকারির হাত থেকে বাঁচতে গেলে একটু চেতনা নিয়ে কি কি করা যায় জীবিকার ক্ষেত্রে, কি করে সামাল দেওয়া যায় বা কি করে একটু আটকে দেওয়া যায়, এ তো শিকারীর শিকাররা শিকার তারা তো ভাববেই, তাই না? তো আমাকে সেদিন এক আধ্যাত্মিক সহযোদ্ধা, তো যাই হোক, আমি এখন সবাইকেই সহযোদ্ধা বলতে ভালোবাসি, একটুখানি মিল দেখলেই সহযোদ্ধা বলি, একটু ভাল লাগে আর কি। তো তিনি আমাকে বলছিলেন যে আচ্ছা স্যার, এগুলো তো আটকানো যাবে না, এগুলো তো হবেই, এগুলো তো হবেই, তবে কেন আপনি এত ভিডিও করছেন, এত সময় দিচ্ছেন, এত লিখছেন, কি হবে? এগুলো তো আটকানো যাবে না। আমি তখন তাকে বললাম, আচ্ছা আপনার বাবার নাকি শরীর খারাপ হয়েছিল কিছুদিন আগে? তাহলে হ্যাঁ স্যার, খুব মারাত্মক, এখন ভালো আছে, ট্রিটমেন্ট করালাম। না, ট্রিটমেন্ট কেন করালেন? না, কেন করাবো না, মরতে তো হবেই একদিন, মরতে তো একদিন হবেই, তাহলে কেন আপনি ট্রিটমেন্ট করান, কেন আপনি বাঁচার চেষ্টা করেন? সবই তো একদিন, সবাই তো মরবে একদিন। এটাকেই কি বলে বলুন তো? কর্মযোগ বলে। আপনি অধ্যাত্মবাদ নিয়ে পড়াশোনা করেন তো, মাঝে মাঝে পোস্ট দেন, তো এটাকে বলে কর্মযোগ। ওটাও আমাদের অধ্যাত্মবাদেরই একটা অঙ্গ, কর্ম করতে হবে। তো এই কর্মটাই আমি করে যাচ্ছি। অন্য কিছু আটকানো যাবে না জেনে, মৃত্যু নিশ্চিত জেনেও আমরা যেমন বাঁচার চেষ্টা করি, শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচার চেষ্টা করি, আপনিও করেন, আপনার বাবাও করে। চাকরি না পেলে, বেকার হলেও আপনি চেষ্টা করেন কিছু একটা করার, যে না চাকরি তো হবে না বলে আপনি থেমে থাকেন না, আপনি চেষ্টা করেন, চাকরি না হোক একটা কিছু করার চেষ্টা করেন, তো ওটাই কর্ম। তো আমি ওই কর্মটাই করছি। ঠিক এই উত্তরটাই, ব্যাপারটা এখানেও প্রযোজ্য, যে আমরা শিকার, উই আর গোয়িং টু বি হান্টেড ডাউন, তাই আমরা চেষ্টা করব বাঁচার যতটা পারি। এবারে আসুন প্রথমে স্কুল কলেজটা দেখি। আগেই বলেছি এই শিক্ষার ওদের কাছে দরকার নেই, দাম নেই, বিশেষ করে সরকারি শিক্ষাকে ওরা তুলে দিতে চাইছে। এবার যেহেতু বন্ধ করে দেওয়া হলো স্কুল দিল্লিতে, যেটা আমাদের রাজ্যেও করা হবে ধাপে ধাপে, ওরা দেখছে রিয়াকশন। তবে যেখানে যত শিক্ষিত জনগোষ্ঠী দেখবেন, তথাকথিত শিক্ষিত জনগোষ্ঠী, সেখানে এই ক্লাইমেট লকডাউন, মানে ক্লাইমেট লকডাউন কেন বলছি, ওই যে ক্লাইমেটের নাম করে, গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ুর রক্ষার নাম করে, গ্লোবাল ওয়ার্মিংকে মিনিমাইজ করবার নাম করে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেটাকে ওরা গ্রিন হাউস গ্যাস বলছে, সেটাকে মিনিমাইজ করার নাম করে যে লকডাউন, মানে বন্ধ করে, বন্ধই হচ্ছে, তো লকডাউন তো বটেই, তাকেই আমি বলি ক্লাইমেট লকডাউন। তো এবার দেখুন, যেখানে যত শিক্ষিত এলাকা তথাকথিত, এবং সেটা কোথায়, মেট্রোপলিস, আর তার মধ্যে দিল্লি, কিন্তু কেজরিওয়াল তো আবার খুব বেশি শিক্ষিত, আইআইটির লোক তো, হ্যাঁ, উনি তো অক্সোমিটারকে প্রমোট করেছিলেন, তখনই বলেছিলাম এটা নতুন বিশ্ব ব্যবস্থার সবচেয়ে ভালো বড় শিক্ষিত দালাল হচ্ছে কেজরিওয়াল, তখনই বলেছিলাম। তো তখন লোকজন বুঝতে পারেনি, এখনও বুঝবে না, বই গেল তাতে আমার, আমরা যারা বুঝেছি তাদের জন্যই তো লাইভ। তো এবার দেখুন কী হবে, বন্ধ করে দেবে স্কুলগুলো। এবার তারা কী হবে, অনলাইন চলবে, ক্লাস অনলাইনে হবে। অনলাইন হলে কাদের ডেটা বিক্রি হবে? হ্যাঁ, ওই যে, আর কাদের হবে, ওই যে বাইজুটা একটুখানি প্রবলেম হচ্ছিল, একটু ডাউন খেয়ে গিয়েছিলো বাইজু টাইপের, ওদের আবার একটু, ওরা তো ফান্ডিং করছে না রাজনৈতিক দলকে, জায়নিস্টরা, ওরা তো জায়নিস্টদের সঙ্গে ওদের ওঠা বসা, এদের বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আছে। তো এক্ষেত্রে কী হবে, ওই বাইজুর মতো যেসব আছে আর কি অনলাইন, তাদের বাজারটা আবার চাঙ্গা হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, সরকারি স্কুলগুলো আরও শেষ হয়ে যাবে। শিক্ষকদের নিয়োগ তো আর বুঝতেই পারছেন, নিয়োগ করতে হবে না। শিক্ষক নিয়োগ মানে অনেক টাকা পয়সার ব্যাপার, মাইনের ব্যাপার, আর ওরা আবার ডিএটিও চায় ইদানিং, জানেন নিশ্চয়ই। তো অনেক রকম ব্যাপার আছে। তাহলে কি দাঁড়াবে, প্লাস বেসরকারি শিক্ষা ব্যবস্থাগুলোতে, স্কুলগুলোতে যতটা অনলাইনের পরিষেবা আছে, ওদের ক্ষমতা আছে, একদিনে আপনি যদি প্রতিদিন একটা করে ক্লাস করেন, অনলাইনে ক্লাস করেন, কত জিবি ডেটা লাগে বলুন দেখি? লাগে তো ডেটা, তার তো খরচাটা আছে, কে দেবে টাকাটা দিনের পর দিন? যেটা লকডাউনের সময় হয়েছিল, বাইজুদের রমরমা, বেসরকারি স্কুলের রমরমা, অনলাইনের জিবির পয়সাটা কে দেবে, ডেটার পয়সাটা কে দেবে? সরকারি স্কুলের সমস্যা।
তাদের শিক্ষকদের ক্ষেত্রেও টেকনোলজির জায়গাটাও রয়েছে, পাশাপাশি ছাত্রদের ক্ষেত্রে চেতনার ব্যাপার রয়েছে, গার্জিয়ানদের ক্ষেত্রে বিমুখতার ব্যাপার রয়েছে, ডেটার দাম রয়েছে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা এমনিতেই তো গেছে, সরকারি শিক্ষা ব্যবস্থা আরও বেশি করে যাবে। অর্থাৎ প্রাইভেট শিক্ষা ব্যবস্থাকে, কর্পোরেট শিক্ষা ব্যবস্থাকে আরও চাঙ্গা করা গেল। পাশাপাশি কী হলো, অনলাইন যে ব্যবসাটা, যেটাকে বলা হয় ডেটা বিক্রি, আম্বানিদের ডেটা বিক্রি, জিওর ডেটা বিক্রি, এটা একটা ফ্লো আনা গেল। প্রচুর ডেটা বিক্রি হবে যেহেতু ক্লাস বন্ধ। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, অনলাইন এডুকেশনাল পোর্টাল যেগুলো রয়েছে, মানে ব্যবসা প্রতিষ্ঠান, অ্যাপস বলুন, অ্যাপসের মাধ্যমে যারা ব্যবসা করে তাদের ব্যবসাটা চাঙ্গা হলো, তাই তো। অর্থাৎ নতুন বিশ্ব ব্যবস্থার একটা দিক রিসেটের পূর্ণ হলো, অনলাইন প্রমোশন পূর্ণ হলো, পাশাপাশি সরকারি ব্যবস্থাকে ধ্বংস করা এটাও পূর্ণ হচ্ছে। যে কারণে স্কুল এতদিন বন্ধ রাখা হয়েছিল আমাদের সমগ্র দেশে 2 বছরেরও বেশি, ওটা রিসেটের অঙ্গ। কারণ শিক্ষা ওদের দরকার নেই, সরকারি শিক্ষা ব্যবস্থাকে ওরা তুলে দেবে, সরকারি পরিবহনকে ওরা তুলে দেবে, তুলে টোটালটা প্রাইভেটের হাতে আনতে হবে। তার জন্য ওই 1-2 লকডাউন করলে যথেষ্ট হবে না, আর এখন আগের মতো লকডাউন করলে মানুষ মানবে না। তাই কায়দা করে ডিভাইড অ্যান্ড রুল করে লকডাউন করতে হবে। ভাবছে, লোকে ভাববে আমার তো কিছু সময়, আমি তো মাইনেটা পাচ্ছি, খেপে খেপে মারতে হবে, একসঙ্গে সবাইকে মারা যাবে না। আর তাই ক্লাইমেট লকডাউন ও টার্গেটেড লকডাউন, আগের মতো লকডাউন নয়, সমস্ত কিছু বন্ধ নয়, খোলা, কিন্তু আপনি বন্ধ করতে বাধ্য হবেন। ব্যবসা চলবে না, যেমন সরকারি স্কুল। এরপরে ছাত্র ভর্তি আরও কমে যাবে, এমনিতেই কমে গেছে, খোঁজ নিয়ে দেখুন। অর্থাৎ শিক্ষক নিয়োগ বন্ধ, সরকারি পলিসি, নাম পরিবেশ বাঁচাতে হবে। এবার আসুন পরের ক্ষেত্রে, অফিসে 50% হাজিরা, বেশ, বাকি 50% কী করবে? অনলাইনে কাজ, ডেটা বিক্রি, আবার ডেটা বিক্রি, টোটাল কন্ট্রোল। পাশাপাশি কি সরকারি নিয়োগ, যতটুকু নিয়োগ হচ্ছিল কর্পোরেট সেক্টরে, এটা তো সরকার বেসরকারি রুল ক্ষেত্রেই হচ্ছে, তত বন্ধ হয়ে যাবে। কারণ অনলাইন অফলাইনের খেলা। আর কি হবে? মিলিয়ে নিন, খুব দারুণ হয় ব্যাপারটা। এই যে এত এত সরকারি কর্মচারী, ধরুন দিল্লিতে সব মিলিয়ে, সরকারি বেসরকারি মিলিয়ে, ধরুন কথায় কথায় বলছি 5 লক্ষ সরকার মানে কর্মচারী, সরকারি বেসরকারি মিলিয়ে তারা বাইরে বেরোতো, এবং এই 5 লক্ষ কর্মচারী তারা টিফিন খেত। সবাই কি আর টিফিনটা বাড়ি থেকে নিয়ে যায় না? দেখবেন ছোটোখাটো দোকান, তারা সেখানে টিফিন করে, চায়ের স্টলে এগ টোস্ট খায়, বিভিন্ন রকমের টিফিন করে তারা। গোটা দিন তো তারা বাইরে খাওয়া দাওয়া করে তো, কারণ তারা বাইরে থাকে। কিন্তু ওই 5 লক্ষের মধ্যে যদি 2.5 লক্ষকে ঘরে ঢুকিয়ে ওয়ার্ক ফ্রম হোম করিয়ে দেওয়া যায়, তাহলে কি হবে? এই ছোটো ছোটো দোকানদারদের ব্যবসা শেষ। ঘুরিয়ে মারা, বোঝেন তো? ঘুরিয়ে মারা। বল না, দোকান তো খোলা কিন্তু কাস্টমার নেই, দোকান তো খোলা কিন্তু কাস্টমার নেই। অর্থাৎ দেখবেন আমাদের ডালহৌসি এরিয়াতে বা সল্টলেকে আইটি সেক্টরে দেখবেন যারা কাজ করে তারা কোন দোকানগুলো থেকে খাবার খায়? তারা 5 স্টার থেকে খাবার খায়। ওখানে অনেক 3 স্টার 4 স্টার 5 স্টার সব আছে সল্টলেকে। ওখানে ওরা যা মাইনে পায়, বাইরে সুন্দর ছুঁচোর কোঁচার পত্তন আর ভেতরে ছুঁচোর কেত্তন, সেটা যারা জানেন তারা জানেন, আমি জানি। ওই মাইনে দিয়ে ওই সব জায়গায় খাওয়া যায় না, তাহলে সংসার চলবে না। তাহলে এই যে ছোটোখাটো দোকান যেগুলো সল্টলেকে এখনও টিকে আছে, বাকি তো তুলে দেবে। তো এইভাবে দিল্লিতেও আছে, সেগুলো আস্তে আস্তে বন্ধ হতে শুরু করবে, ঝাঁপ বন্ধ করে দেবে। আর কি সুবিধে? এই যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন বা যারা বাড়িতে থাকছেন, মানুষের নিয়মই হচ্ছে বাড়িতে থাকার, মানে মানুষ জেনারেলি বাইরেই বেরোতে চায়, জানেন তো, মানুষের জিনে তো সেটা আছে। কিন্তু ওটাকে ধীরে ধীরে করে অভ্যেস করিয়ে যদি ঘরের মধ্যে বেশি ঢুকিয়ে দেওয়া যায় আরও, তাহলে অনলাইন কেনাকাটাটা বাড়ে, তাই তো। আপনি যদি গোটা দিন বাড়িতে থাকেন, তখন খুচখাচ করতে করতে আপনি মোবাইলটা ঘাঁটবেন, এবং অপ্রয়োজনীয় জিনিস যেটা নেই, অনলাইনে স্টাডি করে দেখা যাচ্ছে, ব্যতিক্রম বাদ দিয়ে যা মানুষ কেনে তার বেশিরভাগটাই অপ্রয়োজনীয়, স্টেটাস বা বিলাসিতার জন্য কেনে। সবাই নয় কিন্তু। কারণ কি হয় বলুন তো? আপনি মোবাইল ঘাঁটছেন, কিছু কাজ নেই বাড়িতে, আপনি ওয়ার্ক ফ্রম হোম করছেন বা বাড়িতেই আছেন, ঘাঁটতে হঠাৎ করে আপনার কি একটা ব্যাগ চোখে পড়লো,
দারুণ লাগলো। আপনার ব্যাগ আছে কিন্তু, কোনো দরকার নেই, কিন্তু ওই মাত্র 500 টাকা, আর টাকাও আছে অ্যাকাউন্টে আপনার। আপনি তো এখন ইউজলেস ইটার্স হননি, আগামীতে হবেন। আপনার সন্তান ইউজলেস ইটার্স হবে, আপনি হবেন না। মোটামুটি সেই জায়গায় আপনি আছেন। টুক করে আপনি বুক করে দিলেন, টুক করে বুক, ব্যাস, বিক্রি। তো এইভাবে যত আপনি ঘরে আপনাকে রাখা যাবে, তত বেশি করে ডেটা বিক্রি হবে, তত বেশি করে অনলাইন সেল বাড়বে। এই একটা দিক, অর্থাৎ অনলাইন প্রমোশন এবং অনলাইন শপিং। পাশাপাশি কী হলো, স্বনিযুক্তিকে ধ্বংস করা। অর্থাৎ এই যে অফিসের আপনার 50% লোকজন যখন বাইরে বেরোতে পারছে না, তাদের যে খাবার দাবার কেনাকাটা, যে ছোটোখাটো দোকান, তারা হয়তো জামাটা কিনে নিয়ে ফিরতেন, খাবারটা বাড়ির জন্য দুটো সিঙ্গাড়া নিয়ে ফিরতেন, সমোসা নিয়ে ফিরতেন, বা দুটো খাবার নিয়ে ফিরতেন, অফিস থেকে ফেরার সময় বাচ্চার জন্য দুটো খেলনা নিয়ে ফিরতেন। অর্থাৎ এই যে দোকানদারিগুলো, সেগুলো পুরো বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, ওটা ওদের ব্রেন, মারাত্মক ব্রেন। আমি ধরতে পারি এটাই সমস্যা, ওদের সমস্যা, তাই আমরা কনস্পিরেসি থিওরিস্ট। তাহলে গেল ওই, অর্থাৎ অফলাইনের কেনাকাটা শেষ, কমে যাবে আস্তে 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 আস্তে, অনলাইনটা বাড়বে। এটাই ওদের নতুন বিশ্ব ব্যবস্থার একটা এজেন্ডা, আপনারা জানেন। অফলাইনকে ছেঁটে ফেলুন, কমিয়ে দিন, কমিয়ে দিয়ে শুধু মল থাকবে, না অনলাইন থাকবে। আর অনলাইন মানেই মল। ছোটোখাটো দোকান ওদের সঙ্গে পারে টক করে? পারে না, পারবে না। আস্তে আস্তে মুছে যাবে, একটু সময় লাগবে, প্রক্রিয়া চলছে। এটা গেল অফিস এবং স্কুল বন্ধ ব্যাপারটা নিয়ে। এবারে আসছি গাড়ি ঘোড়া বন্ধ। এবার ধরুন ট্রাক বন্ধ করে দিয়েছে, গাড়ি বন্ধ করে দিয়েছে, দু একটা ওই BS6 ছাড়া, সেটা আর কত সংখ্যায়। তাহলে বাকি যে গাড়িগুলো দিল্লিতে ঢুকবে না, তাদের খালাসি বা তাদের কর্মচারী বা তাদের মেকানিক, যারা এসব এই গাড়ির খারাপের ওপরে নির্ভর করে, গাড়ির সার্ভিসিংয়ের ওপরে নির্ভর করে, হ্যাঁ, বিভিন্ন রকমভাবে যারা জীবিকা অর্জন করে, তাহলে এত এত গাড়ি যখন দিল্লিতে চলতে দেওয়া হচ্ছে না এবং ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের জীবিকা মার খাবে কি খাবে না? এবার বুকে হাত দিয়ে বলুন দেখি। খাবে, অবশ্যই খাবে। কারণ এই যে গাড়ির উপরে ওদের নজর, কুনজর, যেটা আমি বলেছিলাম যে ট্রাম্প এলেও এটা ম্যাটার করবে না, ও চলতে থাকবে, এটা পলিসি। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির এত ভালো বন্ধুত্ব, কোথায়? ট্রাম্প মোদিকে বলছে গ্লোবাল ওয়ার্মিংয়ে একটা ফালতু ব্যাপার, একটা ঢপবাজি, একটা হোক্স, আপনি এসব করবেন না, আপনি বারণ করুন, আপনি এসব করবেন না। ট্রাম্প কি মোদিকে বলছে? বলবে না। তাতে করে আমেরিকার স্বার্থ বিঘ্নিত হবে, কারণ এই টেকনোলজি, এইসব গাড়ি আমেরিকাও ভারতে বিক্রি করবে, চীনও করবে। আমেরিকাও ইলেকট্রিক কার বিক্রি করবে, নিজের দেশে নয়, আমাদের দেশে করবে। নিজের দেশে তো ওরা লড়াই করছে যাতে করে কমানো যায়। কিছু তো বিক্রি হবেই, একেবারে বন্ধ করতে পারবে না। তবে ওই যে চীনের গাড়ির ওপরে ওরা রোক নামাবে, আমি আগেই বলেছি, হেভি ডিউটি মানে ট্যাক্স বসাবে। কিন্তু ভারতে ওরা ইলেকট্রিক কার বিক্রি করবে, চীনও বিক্রি করবে, আমেরিকাও বিক্রি করবে। আর তার জন্য ভারতে ক্লাইমেট পলিসিটা রূপায়ণ হওয়া জরুরি। আর তাই ট্রাম্প কিন্তু কখনোই মোদিকে বলবেন না, যতই বন্ধুত্ব থাক, ওসব বন্ধুত্ব মিডিয়ার সামনে দেখানো। আর হিন্দুত্ববাদীদেরকে মুরগি বানানোর জন্য ওই যে ট্রাম্প এসেছে, বাবা মিয়া ভাই এবার সাবধান। আসলে দুজনেই যে গভীর গর্তের মধ্যে পড়ে আছে, সেটা কি বোঝে? কে বোঝে? তাহলে এই যে পেট্রোল ডিজেলের গাড়ির ওপরে রোক লাগানো, যেটা বহু আগেই বলেছিলাম হবে, কেন? অর্থাৎ এই গাড়িগুলোকে আস্তে আস্তে ফেজ আউট করে দেওয়া। ইতিমধ্যেই দিল্লিতে ঘোষণা করা হয়েছে 30 বছরের বেশি ডিজেল গাড়ি চলতে দেওয়া হবে না, আপনার আগের পুরনো খবর সেটা। এবার কারেন্ট যে গাড়িগুলো, সেগুলোর ওপরও এভাবে নিষেধাজ্ঞা আসছে। তখন কি হবে? যাদের সামর্থ্য আছে তারা ইলেকট্রিক গাড়ি কিনবে। আমি বলেছি 2025 থেকে ইলেকট্রিক গাড়ি ঢুকছে ভারতে, চীনের গাড়ি, বলেছি তো আগের ভিডিওতে, বলেছি, লিঙ্ক দিয়ে বলেছি। তো তার ক্ষেত্র তৈরি করতে হবে। আর তার ক্ষেত্র তৈরি করতে গেলে সবচেয়ে আগে পথ দেখাতে হবে রাজধানীকে, দি ক্যাপিটাল অফ ইন্ডিয়া, নিউ দিল্লি। তো সেইখানে চীনের মানুষের ক্রয় ক্ষমতা ভালোই আছে, দিল্লির মানুষের অবস্থা খারাপ নয়, মানে এখনও পর্যন্ত এখন উচ্চবিত্ত তো আছে, আর মধ্যবিত্ত তো আস্তে আস্তে ফেজ আউট হবে। কিন্তু ফেজ আউট হওয়ার আগে একটু ইলেকট্রিক গাড়ি টাড়ি কিনে যাবে না? আহেরে, ইচ্ছা করে না বুঝি?
ইলেকট্রিক গাড়ি কি সুন্দর, হ্যাঁ, চীনের গাড়িগুলো খুব ভালো, এফিসিয়েন্সি খুব ভালো, এত ভালো এফিসিয়েন্সি যে এলন মাস্ক ভয় পেয়ে গেছেন, ওরে বাপরে বাপ, ওদের সঙ্গে পারা যাবে না। তো সেই চীনের গাড়ি ভারতে ঢুকবে, আর আমাদের যারা রয়েছেন স্ট্যান্ডার্ড মানুষ তারা উঠবেন, অবশ্যই তাদের ইচ্ছে হবে তারা উঠবেন, তারা কিনবেন। কিন্তু তাতে করে এই যে প্রথাগত যে অটোমোবাইল সেক্টরে যারা জীবিকা অর্জন করছেন, অটোমোবাইল ইঞ্জিনিয়ার আছেন যারা ওই ডিজেল চালিত ইঞ্জিন বলুন, তাদের ইঞ্জিনটা বোঝেন, তাদের পিস্টনটা বোঝেন, তাদের কার্বোরেটরটা বোঝেন, এইগুলো আর কি অটোমোবাইল ইঞ্জিনিয়ার, তাদের কি হবে? আস্তে আস্তে ফেজ আউট। তাই বলছি, যারা এই মুহূর্তে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছেন, মানে প্রথাগত, তারা বন্ধ করুন, পড়বেন না। আর যদি কেউ পড়ে থাকেন, ইতিমধ্যে ডিগ্রি হয়ে গেছে, তারা দিল্লি থেকে পালিয়ে আসুন, মেট্রো থেকে অন্য জায়গায় ছোট শহরগুলোতে কাজ পাবেন, অনেক কম হবে, উপার্জন কম হবে, কিন্তু সিকিওর জব হবে। কারণ এই লকডাউনের খেলাগুলো, ক্লাইমেট লকডাউনের খেলাগুলো, শিক্ষিত যে এলাকাগুলো যেখানে মানুষের প্রতিবাদ নেই বা মানুষ মেনে নেবে, বা যেখানে ইলেকট্রিক কার কেনার ক্ষমতা আছে মানুষের, ইউজ অ্যান্ড থ্রো ইলেকট্রিক কার কেনার ক্ষমতা আছে, সেই সব জায়গাতেই এইগুলো হবে, ক্লাইমেট লকডাউন হবে। অর্থাৎ মেট্রো সিটি, কলকাতা পরের দিকে আছে, কারণ কলকাতার মানুষ এখনও মুসলমান আছে, আমাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষ, এরা যে কতটা ঢাল হিসেবে কাজ করছে সেটা অধম ভালো করে জানেন, যদিও প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে এক ধরনের কিন্তু ঢাল, জানেন তো, আগের ভিডিওতে বলেছি, বাধা, প্রত্যক্ষ বাধা নয় কিন্তু বাধা, যেটা জায়নিস্টদের কাছে একটা বড় বাধা। কারণ এই ধরনের টেকনোলজিগুলো কিন্তু এই সব শহরে, তাই কলকাতাতে এই ধরনের ক্লাইমেট লকডাউন হতে সময় লাগবে, কারণ সেখানে একটা উত্তপ্ত পরিস্থিতি হতে পারে, ওরা সংখ্যাটা দেখে নেয় কোন শহরে এই ধরনের ঝামেলা অশান্তির এলিমেন্ট বেশি আছে বা উপদ্রব হতে পারে, আইন ভাঙার প্রবণতা থাকতে পারে। তো তাই ওরা সবচেয়ে ভদ্রলোক শহরকে ওরা আগে টার্গেট করে। হ্যাঁ, তো তার মধ্যে দিল্লি সবার আগে। তাই মেট্রোপলিস থেকে যারা দিল্লি থেকে আছেন এখনও, আমার এখানে কেউ আছেন কিনা আমি জানি না, হবে কয়েকজন তো আছেনই, হ্যাঁ, আমাদের বলবো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং হলে ওখান থেকে পাত্তারি গুটিয়ে অন্য জায়গায়, প্রথমে অন্য মেট্রোতে আসুন, তারপরে আস্তে আস্তে মফস্বল শহরগুলোতে, ছোট শহরগুলোতে, গ্রেড 2 সিটিগুলোতে শিফট করুন, যদি এই জীবিকাতে করে খেতে চান। আর যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়বেন ভাবছেন, এই ফসিল ফুয়েল কেন্দ্রিক অটোমোবাইল, তারা অন্য কিছু ভাবুন, বিকল্প কিছু ভাবুন, এটাই বার্তা। আর দেখুন, এটা তো গেল গাড়ির ক্ষেত্রে, গাড়ির উপরে যে বিধিনিষেধ চেপেছে। আর একটা পার্ট আছে কি, বেআইনি নির্মাণ বন্ধ করা। ভাবুন, বেআইনি নির্মাণ বন্ধ কি, জলের কল লাগানো যাবে না, ইলেকট্রিক লাইন করা যাবে না, এগুলো কেন? এগুলোর সঙ্গে দূষণের কী সম্পর্ক? কেউ প্রশ্ন করবেন? কেউ করবে না। তো আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, সংযুক্তিকে ধ্বংস করা। এবার দেখুন, কলের লাইন, যারা কল মিস্ত্রি তারা তো সাধারণ খেটে খাওয়া মানুষ, বিলিয়নিয়ার নয়। ইলেকট্রিকের যারা লাইন করে, বা এই যে ফ্লাইওভার বা এই সব যে যারা কাজকর্ম করে আর কি, খেটে খাওয়া মানুষ, রাজমিস্ত্রির কাজ করে, যোগানদারের কাজ করে, তাদের জীবিকা কিন্তু পুরো এই যতদিন এটা চলবে, শেষ তারিখ আমি জানি না, তবে এটা চলবে তো বটেই কিছুদিন, ততদিন এদের কিন্তু জীবিকা শেষ। তখন এদের আস্তে আস্তে এদের শিরদাঁড়াগুলো ভাঙা হচ্ছে। লকডাউনের সময় ভাঙা হয়েছে শিরদাঁড়া কিছুটা, যাদের তারপরে শিরদাঁড়া একটু শক্তপোক্ত হয়েছে, তাদেরকে বলে না, আরও একবার দে, মানে একবারে নয়। যারা আত্মহত্যা করছেন, করেই ফেলেছেন, তারা মুক্তি ফেলেছেন, তো যারা আবার বেঁচে ওঠার চেষ্টা করছিলেন, তাদের ওপরে আবার আঘাত আনছে। তাই এটাও কিন্তু, এই যে কাজকর্ম বন্ধ, নির্মাণ কাজ বন্ধ, অমুক বন্ধ, তমুক বন্ধ, জলের লাইন বন্ধ, এই যে টোটাল ব্যাপারটার মধ্য দিয়ে এই যে সংযুক্তির মাধ্যমে যেসব মানুষ করে খাচ্ছে, তাদের উপরে আরও একটা আঘাত নিয়ে আসা। আর ভদ্রলোকরা তারা এটা বিশ্বাস করে নিচ্ছে যে এয়ার কোয়ালিটি সত্যি খারাপ। ওই যে দেখা যাচ্ছে দৃশ্যমান কুয়াশা, এরা তো গ্রামেগঞ্জে কখনো এসব ভদ্রলোকদের, বাচ্চা কাচ্চাও তারা ফ্ল্যাট কালচারে মানুষ, গ্রামেগঞ্জ দেখেইনি। আর আমাদের শৈশব যেমন গ্রামেগঞ্জে কেটেছে, আমরা জানি যে এগুলো আগেও হতো। ভিজিবিলিটির ব্যাপারটা, শীতকালে কুয়াশার ব্যাপারটা নতুন কিছু নয়, আগেও 50 মিটারের ভিজিবিলিটি, 20 মিটারের ভিজিবিলিটির মধ্যে আমরা গ্রামেগঞ্জেও দেখেছি। আর এটা তো শহর, সেখানে তো এমনিতেই স্মগ বা যেটাকে বলে ধোঁয়াশা
এটা তো হবেই, যুগ যুগ ধরে হয়েছে। কিন্তু মানুষ তো প্রশ্ন করে না, আর তাই ওরা টোটাল কন্ট্রোলের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে কি সংক্ষেপে এবার বলি, তাহলে আগের যে লকডাউনগুলো দেখেছেন সেই রকম লকডাউন, ক্লাইমেট লকডাউন সেরকম নয়, এরা টার্গেটেড লকডাউন, যে ক্ষেত্রগুলো ওরা টার্গেট করছে মূলত, এবং সেটা কায়দা করে ঘুরিয়ে সরাসরি লকডাউন করলে এখন করোনার ভয় দেখালে মানুষ আর মানবে না। ভয়টা ওটা অভ্যেস মানুষের, দেখলেন একটা কিছুতে মানে অত্যধিক বাড়াবাড়ি হয়ে গেলে মানুষ নিতে পারে না, যেটা জানে। তাই ওরা পলিসি সাজিয়ে রেখেছে যে করোনার নামে মানুষ আর খাবে না, তাহলে অন্য কিছু করতে হবে। তাহলে কি, এই যে গ্লোবাল ওয়ার্মিং, পরিবেশ দূষণের খেলা দেখবেন অনেক স্কুলে এসব নিয়ে শুরু হয়ে গেছে, পাঠ্যসূচিতে ঢুকে গেছে, অনেক জায়গায় ট্রেনিং দেওয়া হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের ভয়ঙ্কর ব্যাপারগুলো বোঝানো হচ্ছে, ব্রেন ওয়াশ করা হচ্ছে, যাতে মানুষ আগামীতে, আপনি যখন ছাগল খাবেন আগামীতে বা গরু পালন করবেন, ওই যে গরু মিথেন গ্যাস ছড়াচ্ছে, তাহলে আপনাকে যখন এই গরু পোষার কারণে ধরে নিয়ে যাবে, আমি কালকের কথা কিন্তু বলছি না, একটু বহু আগে দেখতে পাই, তো বহু আগে দেখতে পাই আমি কাছের জিনিসও স্পষ্ট দেখি, দূরের জিনিসও স্পষ্ট দেখি। আক্ষরিক অর্থেই বললাম, আমার চশমা নেই, কিন্তু প্লাসও নেই, প্লাসেরও সমস্যা নেই, মাইনাসেরও সমস্যা নেই, কী বুঝলেন? তো যাই হোক, তো এই তখন আপনাকে আপনার প্রতিবেশী বলবে, হ্যাঁ গরু পুষছেন, মিথেন গ্যাস ছড়াচ্ছে না, গ্লোবাল ওয়ার্মিং বাড়াচ্ছে না, আপনাকে তো অ্যারেস্ট করাই উচিত মশাই। হ্যাঁ হ্যাঁ বলবে, ওই যে শিক্ষা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো এই কারণেই বলি যে আপনি একা বুঝলে হবে না, আপনাকে টিকে থাকতে গেলে, আপনাকে গরু পুষতে গেলে, বা আপনাকে ছাগলের মাংসটা খেতে গেলে, ল্যাব মিট পরিহার করতে গেলে আপনাকে আশপাশের মানুষের মধ্যে ছড়াতে হবে। নইলে আপনি ছাগলের মাংস খাচ্ছেন জানার পরে পুলিশ আপনাকে তুলে নিয়ে চলে যাবে, প্রতিবেশী পুলিশকে সাপোর্ট করবে। আমি আগামীর কথা বলছি, সাপোর্ট করবে। হ্যাঁ, বার্ড ফ্লু হতে পারে, আপনি ছাগল নিয়ে এসছেন বাড়িতে, ছাগলের মাংস নিয়ে এসছেন, কি সর্বনাশ, বার্ড ফ্লু হতে পারে। ওরা বহু আগে থেকে পরিকল্পনা সাজিয়ে রাখে। ইটস নট এ ম্যাটার অফ 1 ডে অর 2 নাইটস। সে লক্ষ্যেই কিন্তু ওরা এগোচ্ছে, তিল তিল করে একটু একটু করে এগোচ্ছে। আমরা সেটা বুঝতে পারছি না, অনেকে ভাবে লোকটা পাগল নাকি। সমস্যা কি, আমি বহু আগে দেখতে পাই, তো প্রবলেমটা এখানে। হ্যাঁ, চশমার ক্ষেত্রে একটা ঘটনা বলি আপনাকে। আমার একটা চশমা ছিল, সেই ফার্স্ট ইয়ারে নিয়েছিলাম, তো -2, ওই পড়ে পড়েই চলি, কখনো পড়ি, বেশিরভাগই তো পড়তামই না, চশমা খুলেই রাখতাম, ঝুলতো আমার এখানে। সাম্প্রতিককালে বছর 2-3 হলো দেখছিলাম যে চশমা পরলেই বরং অসুবিধা হয়। তো হঠাৎ করে সেদিন কী মনে হলো, পথে যেতে যেতে একটা চশমার দোকান দেখলাম, বললাম দেখি তো, বয়স হলে তো একটু, সেই ফার্স্ট ইয়ারের চশমা, মানে 84-85-এর চশমা চালাচ্ছি, 2024 হয়ে গেল, ঠিক না। মানে ইউজলেস ইটার্স তো এমনিতেই হয়ে আছি ফার্মা কোম্পানির ক্ষেত্রে, তো চশমার ক্ষেত্রে ইউজলেস ইটার্স হয়ে যাব, মানে কিছুই খরচা করব না, এটা ঠিক নয়, এরকমই মনে হলো আর কি। তো গেলাম, দেখি কী হয়, কী বলে। তো ডাক্তারবাবু হঠাৎ করে মনে হলো যে মানে দেবদূত ডাক্তার পেয়ে গেলাম। কারণ কি, যখনই আমি ওখানে দোকানে গেলাম, আমি ভেবেছি যে চশমা মানে দেখতে পাচ্ছি না, মানে সমস্যা। যদিও চশমা ছাড়া আমি ভালোই দেখি, কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে দেখার আগ্রহ ছিল, দেখি তো কীরকম ব্যাপার, ওখানে কী বলে। তো উনি সঙ্গে সঙ্গে কী করলেন, ফার্মেসির ভদ্রলোক, উনি মানে ওই অপটিক্যালস, ফার্মেসি নাই, অপটিক্যালস, সঙ্গে সঙ্গে বিল করতে শুরু করলেন। মানে উনি চশমা লাগবেই, উনি ধরে নিলেন ফ্রেম কত নেবেন, কী নেবেন, অমুক নেবেন, বলছেন কীরকম ডিজাইনের নেবেন, কত দামের মধ্যে, ইত্যাদি ইত্যাদি। তো সেই সময় ডাক্তারবাবু দেখলেন ওখানে বসে আছে, সাইড দিয়ে দেখা যাচ্ছে, আমি ঢুকেই বললাম দেখাই একটু। তো ডাক্তারবাবু দেখলেন আমাকে বেশ ভালো করে, বিভিন্ন রকমের সেই লেন্স ফেন্স দিয়ে টিয়ে সাজিয়ে গুছিয়ে দেখলেন। দেখার পরে একটু অবাকই হলেন, তাহলে বয়স কত? বলে হ্যাঁ আমার বয়স এত, 54। 54 বছর? হ্যাঁ। বললেন, একটু তাকালেন, তাকে আরও একবার দেখলেন টেস্ট পেস্ট করে, আপনার তো কোনো চশমাই লাগবে না। আমি বললাম দূরে, কাছের মানে চালসে তো হয়ে যাওয়ার কথা। না না না, আপনার কাছের জিনিসে কোনো সমস্যা নেই, দেখলাম তো আপনাকে টেস্ট করে। তারপরে উনি এলেন বাইরে, আমাকে বের করলেন, ওনার কিছু লাগবে না,
উনি তখন বিল করে বসে, মানে বিল করছিলেন আর কি, মানে কোনটা নেব বইটা নিয়েই খুলেই বসে আছেন। তো ডাক্তারবাবুকে আমার এত ভালো লাগলো, যাই হোক ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি নিয়ে এসেছি। তো উনি স্ট্রেট বলে দিলেন এর কিছু লাগবে না, এনার কোনো চশমা লাগবে না, প্লাস মাইনাস কিছু লাগবে না। তাহলে বুঝুন তো, এরম লোকও আছে। তো দোকানদারের মনটা একটু খারাপ হলো, কিন্তু কী করবো বলুন, পৃথিবীতে তো সব এমন কোনো ঘটনা নেই যা সবার ভালো লাগে। সমস্যাটা এখানে। এই যে আমি এত কথা বলি, এত বক করি, সবার কি ভালো লাগে? ভালো লাগে না, কারো কারো ভালো লাগে। তো এবার আমেরিকার সঙ্গে ব্যাপারটা একটু আলোচনা করে আমি বিষয়টা শেষ করব। এই যে ট্রাম্প তার দেশে ইলন মাস্ককে সঙ্গে পেয়েছেন, ইলন মাস্ক বুঝতেই পারছেন উনি উনি অটোমোবাইল সেক্টরে আছেন, এবং ওনার বড় আতঙ্ক হচ্ছে চীন, কমন ফ্যাক্টর। হ্যাঁ, উনি ট্রাম্পকে কেন ফান্ডিং করছেন, সাপোর্ট করছেন? যাতে করে চীনের অটোমোবাইল যেসব হচ্ছে চিপ এবং ভালো এক্সপেন্সিভ, ইলন মাস্ক ভয় পেয়ে গেছেন। তো উনি আমার মাঝে স্পষ্ট কথা বলেও দেন, ভালোই লাগে। তো সেই চীনের ওপর যদি বিধিনিষেধ না আরোপ করা হয় আমেরিকায়, তাহলে এলন মাস্কের ব্যবসা লাটে। আর ট্রাম্প চীন বিদ্বেষী, জার্নালিস্টরা তাকে সেভাবেই তৈরি করেছে, প্রমোট করেছে। তো চীন বা আমেরিকার একটা ট্রাসেল যদি লাগে, তাতে করে জার্নালিস্টদের মঙ্গল, টোটাল কন্ট্রোলের ক্ষেত্রে মঙ্গল, কারণ অন্যান্য অনেক দেশ উইক হয়ে যাবে তাতে করে। ফেয়ার ট্রেড প্র্যাকটিস যদি ঠিকঠাক করে চলতো পৃথিবীতে, ঠিকঠাক করে কোনো রকম যদি ঝামেলা না করে, মানে শোষণের ব্যাপারটা না করে, এক্সপ্লয়টেশন না করে, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতো, মঙ্গল হতো। কিন্তু সমস্যা এটাই, যে ট্রেড মানেই আনফেয়ার। ব্যাপারটা এমন দাঁড়িয়ে গেছে যে ট্রেড মানেই আনফেয়ার। সেটা এখন নয়, বহু যুগ থেকেই। তো তাহলে এবার কি হবে? আমেরিকার অটোমোবাইল সেক্টরে যে ফসিল ফুয়েল, মানে যেটা আমরা বিগত ট্রাম্পের যে বক্তব্যগুলো আমরা যা দেখেছি পেয়েছি, তার ওপরে ভিত্তি করে কিন্তু এটা বলছি। ট্রাম্প রাতারাতি পাল্টি খাবেন না, এটাও আমার বিশ্বাস। কারণ আমেরিকার মানুষের কাছে তিনি জবের গ্যারান্টি দিয়েছেন। কারণ তিনি যখন আগের রাষ্ট্রপতি ছিলেন বিগতবারে, তখন এই প্যারিস ট্রিটি থেকে তিনি বেরিয়ে আসার অন্যতম প্রধান কারণ দেখিয়েছিলেন যে এতে করে আমেরিকায় 35 মিলিয়ন মানুষের চাকরি চলে যাবে। কারণ জিরো কার্বন এমিশনের লক্ষ্যে যদি টেকনোলজিকে ব্যবহার করা হয়, তাহলে এই ফসিল ফুয়েলের উপর ভিত্তি করে যে অটোমোবাইল সেক্টর বা অন্যান্য যে কারখানাগুলো রয়েছে, যারা ওখান থেকে যে গ্রিন হাউস গ্যাস বলুন বা এই তথাকথিত পলিউটেন্টস যারা এমিট করে, সেই সব কারখানাকে তুলে দিতে হবে। বা সেখানে পলিউশনকে কমানোর জন্য টেকনোলজি বা মেকানিজম ব্যবহার করতে গেলে যা অবস্থা দাঁড়াবে, তাতে করে মালপত্রের দাম অত্যধিক বেড়ে যাবে। যে কারণে আমেরিকা কিয়োটো প্রোটোকলে সই করেনি আগের বারে 1997 সালে কিয়োটো প্রোটোকল। এইসব কারণে কিন্তু ট্রাম্প প্যারিস ট্রিটি থেকে আমেরিকাকে বের করে নিয়ে আসেন। বাইডেন আবার ঢুকিয়ে দিয়েছেন, ট্রাম্প বলেছেন আবার বের করে আনবেন, কিন্তু সঙ্গে সঙ্গে পারবেন না। 2025 উনি যদি রাষ্ট্রপতি হন, 2026 পারবেন, 26 জানুয়ারিতে পারবেন। 1 বছর সময় দিতে হয়। কিন্তু আমরা তার উপর ভিত্তি করেই, যেটা আমরা আগে যে ট্রাম্প যে স্টেপগুলো নিয়েছেন তার উপর ভিত্তি করে যদি আমরা ধরি, তাহলে আমেরিকায় চীনের যে ব্যবসাটা সেটা মার খাবে। এবং যে ডিউটি ওরা, মানে আমেরিকা চাপাতে চলেছে, যে ট্যাক্স চাপাতে চলেছে ইভির ওপর, ইলেকট্রিক ভেহিকেলের ওপর, তাতে করে চীনের ব্যবসা আমেরিকায় মার খাবে মারাত্মকভাবে। কারণ সেখানে এলন মাস্করাই চাইবেন আমেরিকার ব্যবসাটাকে দেখতে। এটা একটা ফাইট, একটা বেশ দারুণ ইন্টারেস্টিং ফাইট দেখার আছে, বেশ অবজার্ভ করার আছে। যারা এইসব নিয়ে স্টাডি করেন তাদের কাছে এটা খুব ইন্টারেস্টিং সাবজেক্টও বটে। এটা দেখার আছে, একটা স্ট্রাগল। এইবার তাহলে কি দাঁড়াবে? এইবার চীন কি চাইবে? বড় বাজার কি? অবশ্যই পৃথিবীতে সবচেয়ে বড় বাজারগুলো অন্যতম হচ্ছে ভারত। ভারতে একটা মিডল ক্লাস এখনও আছে, বা হায়ার মিডল ক্লাস এখনও আছে। আস্তে আস্তে মিডল ক্লাসটা ভেপারেট করে যাবে আস্তে আস্তে, কিন্তু এটা সময় লাগবে। প্রসেসটা এটা সরকারি চাকরির ক্ষেত্রে শুরু হয়েছে আস্তে আস্তে, কিন্তু এখনও আছে যারা গাড়ি কেনার স্বপ্ন দেখেন। তো এই সুযোগে ভারতের বাজারে যদি ভারতের সরকারকে দিয়ে পলিসি বানিয়ে, এটা দেখতেই পাচ্ছেন দিল্লিতে শুরু হয়ে গেছে, করা যায়, তাহলে
ভারতে একটা ভালো বাজার হবে। কারণ এই শক্তিগুলো জানেন তো, মজাটা এখানে পৃথিবীতে যে এই ক্যাপিটালিজম, যেটাকে আমি জায়নিস্ট ক্যাপিটালিজম বলি এখন আমরা, তার ব্যাপার হচ্ছে চাহিদা তৈরি করা, নতুন নতুন চাহিদা তৈরি করা। আগেকার চাহিদাগুলো যখন স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, তো এমনভাবে চাহিদা তৈরি করতে হবে যাতে করে মানুষ সেটা বিশ্বাস করে এবং সেটা ভোগ করে, এবং সেই প্রযুক্তিটা এমন হবে যা দিয়ে মানুষকে কন্ট্রোলে রাখা যাবে এবং মানুষ বারবার সেই প্রযুক্তিকে বেশি দিন যাতে ব্যবহার করতে না পারে। বেশি দিন ব্যবহার করলে তাহলে তো মুশকিল, তাদের মুনাফা কমে যায়। তাই সর্বক্ষেত্রে এমন একটা মেকানিজম তৈরি করা হচ্ছে যে কিছু সংখ্যক মানুষ থাকবে পৃথিবীতে, সবাইকে তো ওরা তুলে নেবে না, থাকবে যারা উপভোক্তা হবে, মানে এই সিস্টেমের উপভোক্তা হবে, বাকি সব ইউজলেস ইটার্স হবে। তো সেই সব মানুষকে ওরা সেইভাবে ওদের একটা সার্কেলের মধ্যে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমি ফিল করতে পারি। এই সার্কেলের মধ্যে নিয়ে আসছে সেসব মানুষগুলো কীরকম হবে, যারা ইলেকট্রিক গাড়ি কিনবে এবং মানে ইলেকট্রিক গাড়ি ক বছর থেকে টিকবে, 7 থেকে 8 বছর, বড় 10 বছর। ব্যাটারি বদলাতে হবে, আর ব্যাটারির যা দাম, নতুন গাড়ি কিনতে হবে। অর্থাৎ একটা স্টেডি স্টেডি ফ্লো থাকছে, যারা বিক্রি করছে গাড়িটা, সেই কর্পোরেট সেক্টরের স্টেডি ফ্লো থাকছে ওই ক্ষেত্রে। এটা তো গেল গাড়ির ক্ষেত্রে। বাকিগুলোর ক্ষেত্রে কি, ওষুধপত্র দেখবেন এখন কোনো অসুখ বিসুখ সারে না, মানে কিওর হয় না। ওরা এমন এমন অসুখ তৈরি করে দিয়েছে আমাদেরকে, সেগুলো সব ম্যানেজ করা যায়। ডায়াবেটিস ইউ ক্যান নট কিওর, ইউ ম্যানেজ। যত রোগ আছে দেখবেন, জিবিএস থেকে শুরু করে আরও অন্যান্য যত রোগ আছে, হার্টের প্রবলেম, অমুকের প্রবলেম, তমুকের প্রবলেম, ওষুধ খেয়েই যেতে হবে। আবার ভৌ গুঁজে দিয়ে তো করোনামৃত গুঁজে দিয়ে এটা আরও বেড়েছে। অর্থাৎ আপনি ফার্মা কোম্পানির ওষুধ খেতেই থাকবেন, আপনি থেকে গেলেন। অর্থাৎ গাড়িটাও আপনি করছেন, বেঁচেও আছেন, কিন্তু ওষুধ খেয়ে বেঁচে আছেন, এবং ডেটাও আপনি ভরছেন, 28 দিন পর আপনি ডেটা ভরছেন। সর্বক্ষেত্রে আপনাকে রিনিউ করে যেতে হবে। বেশি দিন ব্যবহার করলে চলবে না। ফোনের ক্ষেত্রেও তাই। আপনি দেখুন, আগেকার যে ফোনগুলো ছিল, সিম্বিয়ান যে ফোনগুলো, একটা নোকিয়া ফোন আমার মনে আছে কিনেছিলাম, বহুদিন চলেছিল। কিন্তু এখনকার স্মার্টফোনগুলো কতদিন যায়? অর্থাৎ টোটাল কন্ট্রোল প্লাস মুনাফাটাকে নিশ্চিত করার জন্য ওরা মরিয়া হয়ে উঠেছে। কিন্তু এই মডেলও বেশি দিন চলবে না। এই মডেল ভাঙতে বাধ্য। কেন ভাঙবে? কোন সমীকরণে, কোন ইকুয়েশনের ভিত্তিতে এই মডেলটাও ভাঙবে আগামীতে, সেটা আমি জানি, আপনারাও হয়তো কেউ জানেন, কিন্তু সেই আলোচনা এখানে নয়, ভিডিও দীর্ঘ হয়ে যাবে। তাহলে আগামীতে ভাতা নির্ভর সমাজ তৈরির দিকে আমরা আরও এগিয়ে যাচ্ছি। কারণ একটা মানুষকে এই সিস্টেমে জব দিতে গেলে সুপ্রিম কোর্টের অবজারভেশনে 20,000 টাকা দেওয়ার কথা, মানে মিনিমাম মজুরি হওয়ার কথা। তো সেটা তার বদলে যদি 3,000 টাকা বা 4,000 টাকা বা 5,000 টাকা ভাতা দেওয়া যায়, তাতে করে রাজনৈতিক দলের ব্যাপারটাও জমে ভালো, পাশাপাশি চাকরি দেওয়ার দায়িত্বও থাকে না, যে ভাতা দিচ্ছে। দেখবেন এই যে জনগণের জন্য মেহনতি মানুষের কি যেন বলে, দুনিয়ার মজদুর এক হও। দুনিয়ার বিলিয়নিয়ার এক হয়ে গেল, মজদুর এক হতে পারলো না। কারণ কেন পারলো না? ওই বিলিয়নিয়াররাই এই দলটিকে প্রমোট করেছিল, মজদুরদেরকে বিভ্রান্ত করবার জন্য। এটাই খেলা। তো তারা কি করছে, ভাতার দাবিতে, জানেন তো দিল্লিতে আন্দোলন হয়েছে ভাতার দাবিতে, কিছুদিন আগেই হয়েছে। এই যে এবার লকডাউন হচ্ছে, ক্লাইমেট লকডাউন, এই যে লোকগুলোর ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, গ্যারেজ বন্ধ হয়ে যাচ্ছে, এই বন্ধ হয়ে যাচ্ছে, ছোটো বিক্রেতা বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে কী হবে? ওরা বলে রেখেছে ভাতা, সব একসাথে কাজ করছে। দারুণ সিস্টেম। তাহলে ভাতা, তাহলে জব যখন আপনাকে দিতে হচ্ছে না, সরকারি চাকরি দিতে হচ্ছে না, তার যে খরচা, সেই তুলনায় ভাতার খরচা অনেক বেশি। একজনের চাকরির যে মাইনে, তা দিয়ে 50 জন বা 60 জনকে ভাতা দেওয়া যায়, যদি সে 50,000 টাকা মাইনে পায়। তাই তো, এগুলো সব সাজানো আছে। আর কি হবে? আরেকটা লকডাউন আপনারা দেখতে চলেছেন 2025-এই। হ্যাঁ, সেটা কিন্তু অন্য রকমের লকডাউন, ওটাও ক্লাইমেট লকডাউন।
সেটা সমস্ত দেশেই হবে। সেটা হলো বিদ্যুৎ আইন যেটা আসছে অ্যাপ্লাই 2025 থেকে ডোমেস্টিক ক্ষেত্রেও যেটা অ্যাপ্লাই হওয়ার কথা আছে, তাতে করে ওরা যেটা কারণ দেখিয়েছে এই আইনটা কেন আনা হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের কারণই দেখানো হয়েছে। কি ভারতবর্ষ আর বিদ্যুৎ তৈরি করবে না, নতুন বিদ্যুৎ কেন্দ্র বানাবে না, মানে ফসিল ফুয়েলের ওপর ভিত্তি করে পাওয়ার প্ল্যান্ট, যাকে বলা হয় কোল পাওয়ার প্ল্যান্ট, আর বানাবে না। চীন কিন্তু বানিয়ে চলেছে, এটা নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। চীন বানিয়ে চলেছে। চীন বস্তুত গত 10 বছরে সবচেয়ে বেশি সংখ্যক কোল পাওয়ার প্ল্যান্ট বানিয়েছে। চীনের ছাড় আছে, চীনে তো জ্বালানি শক্তি, চীনকে কে আটকাবে? কিন্তু ভারত সই করেছে প্যারিস ট্রিটিতে, ভারতকে আটকানো যাবে, কারণ ভারতের নেতাদের তো শির দাঁড়া নেই। আর তাই ভারতে ইলেকট্রিসিটি জেনারেশন কমতে থাকবে আগামীতে, চাহিদার তুলনায় অনেক কমতে থাকবে। এই নিয়ে আমার ভিন্ন ভিডিও। তাহলে কি দাঁড়াবে? বিদ্যুৎ কাটছাট করতে হবে, তার জন্য ওরা বিল আইন নিয়ে এসেছে। তাহলে কি হবে? সেই ক্ষেত্রে ওই যে স্মার্ট মিটারের কনসেপ্টটা তো এই ক্লাইমেট চেঞ্জের কনসেপ্ট থেকেই এসেছে, মানে যাতে করে কন্ট্রোল করা যায়, বেশি করে মুনাফাবাজি করা যায়। কীরকম? নতুন বিদ্যুৎ আইনে আমার ভিন্ন এ নিয়ে ইউটিউবে আলোচনা আছে, আগ্রহীরা অবশ্যই দেখে নেবেন। নতুন বিদ্যুৎ আইনে যেটা বলা হয়েছে, দিনের বেলায় বিদ্যুতের মূল্য মাশুল কম থাকবে, রাতের বেলা সেটা প্রায় 2-3 থেকে 4 গুণ বাড়বে সন্ধ্যের পর থেকে, 5টা বা 6টা এরকম সময়ের পর থেকে বাড়বে। হ্যাঁ, এটাই বলা হয়েছে। তখন কি যুক্তি দেখানো হচ্ছে? ওইটা দিনে কম রাতে বেশি, তাই ব্যালেন্স হয়ে গেল। না, আসল উদ্দেশ্য হচ্ছে সেখানেও মুনাফাবাজি করা, কারণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্যাপারগুলো সমস্ত প্রাইভেট পার্টির হাতে চলে গেছে, আপনারা জানেন। সিএসসি যেমন গেছে, এইভাবে গোটা স্টেট যেটা ইলেকট্রিসিটি বোর্ড সেটাও প্রাইভেটের হাতে চলে যাবে, সমস্ত সরকারি দপ্তর চলে যাবে, ধাপে ধাপে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে কি হবে? মানুষ যারা এখনকার বাজারে দেখবেন স্বামী স্ত্রী উভয়ই কিছু না কিছু কাজ করছে। ছোটোখাটো ক্ষেত্রে গরিব মানুষ তারা হয়তো স্বামী সবজি বিক্রি করছে, তো স্ত্রী লোকের বাড়িতে কাজ করছে, তো আছে, তো এরকমই তো দেখা যায়। অর্থাৎ এবং ছেলে পেলে স্কুলে। তাহলে দিনের বেলা আপনি বিদ্যুৎ কত খরচ করছেন? আর আপনার যদি এসিও থাকে, আপনার যদি মধ্যবিত্তও হন, আপার মিডল ক্লাসও হন, সেক্ষেত্রেও স্বামী স্ত্রী উভয়েই চাকরি করছেন বা বাইরে থাকছেন, বা ছেলে মেয়ে বাইরে থাকছে, তাহলে সেই সময়ে আপনার বিদ্যুৎ কনজাম্পশন কতটুকু হচ্ছে? নামমাত্র হচ্ছে। তাহলে সেই সময় আপনার ইউনিটের মূল্যটা কম রেখে কোনো লাভ আছে? আপনার লাভ আছে? নেই। তাহলে আপনি যখন ফিরছেন সন্ধেবেলা, 6টা হোক 7টা হোক, অফিস থেকে ফিরছেন, ফেরার পরে আপনি যে ফ্যানটা চালাচ্ছেন, এসিটা চালাচ্ছেন, তখন তার মূল্য আপনাকে 3 থেকে 4 গুণ দিতে হচ্ছে। এই যে পলিসি, এটাই হলো নতুন। সংক্ষেপে একটা ঝলক, একটা দিক বললাম। তাহলে এতে করে কি হবে দেখবেন, এতে করে বিদ্যুতের চাহিদা অত্যন্ত কমে যাবে। কেন কমে যাবে? যারা দোকানদার আছে, ছোটো ছোটো দোকানদার, ছোটোখাটো দোকানদার যারা আছে, যারা রাতের বেলাতে দোকান খুলে রাখতো, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, খুলে রাখতো, জামা কাপড়ের দোকান বলুন, ছোটোখাটো দোকান বলুন, খাবার দাবারের দোকান, তারা শাটার নামিয়ে দেবে। কারণ ইলেকট্রিক বিল যতটা তাদের ক্ষেত্রে বাড়বে, তারা দিতে পারবে না। প্লাস অনলাইনের সঙ্গে কম্পিটিশন, এমনিতেই বাজারের অবস্থা খারাপ, স্লোডাউন শুরু হয়ে গেছে ব্যাপকভাবে। তাহলে এইভাবে ওরা ছোটোখাটো বিক্রেতাকে ধ্বংস করতে চাইছে। অর্থাৎ বিদ্যুৎ বিলের অদ্ভুত ব্যাপার আছে, একদিকে মুনাফাবাজি, অপরদিকে স্মার্ট মিটারের মাধ্যমে কন্ট্রোল করা। রাতের বেলা চলে গেল তো গেল, আপনি আর পেলেন না, বা আপনি টাকা ভরেছেন 1000 টাকা, 500 টাকাতেই শেষ, এরকম বহু ঘটনা আছে। আপনি লোকে প্রতিবাদ করছে, ভাঙচুর পর্যন্ত করেছে। 1000 টাকা আপনি ভরেছেন, আপনার যে সিস্টেম তাতে করে আরামসে 1 মাস চলে যাওয়ার কথা, কিন্তু দেখা গেল 15 দিনের মধ্যে আপনার টাকা শেষ। আপনি কী করবেন? লোকই ফোন করবেন, এআই ফোন ধরবে, এআই বলবে, লোকই পাবেন না আপনি তখন। কোথায় লোক? এখন সব এআই। ভয়ঙ্কর অবস্থা। আর তাই 2025-এর ইলেকট্রিসিটি বিল
আমাদের দেশে সর্বাত্মক ক্ষেত্রে ক্লাইমেট সার্বিক ক্লাইমেট লকডাউনের প্রথম পদক্ষেপ। আগেও হয়েছে, বিভিন্নভাবে হচ্ছে, দিল্লিতে যেমন হচ্ছে, কেরালায় কায়দা করে হয়েছে, এগুলো হয়েছে। কিন্তু সরকারি পলিসি হিসেবে গোটা দেশে লাগু হতে চলেছে এমন একটি ক্লাইমেট লকডাউন বিধি হচ্ছে ইলেকট্রিসিটি বিল, যা বহু দোকানদারের কোমর ভেঙে দেবে, স্বনিযুক্তিকে ধ্বংস করবে। এটারও একটা উদ্দেশ্য হচ্ছে একদিকে মুনাফা, অপর থেকে স্বনিযুক্তি, পাশাপাশি সোলার পাওয়ারকে প্রমোট করা। আপনারা জানেন টাটা, আমাদের দান ধ্যান করে মিলিয়নেয়ার হওয়া টাটা, সে কিন্তু সোলার পাওয়ারের পুরো ব্যাপারটা নিয়ে নিয়েছে। বাড়ি বাড়ি সোলার পাওয়ার বসানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, সরকার থেকে সাবসিডি দেওয়া হচ্ছে। ওটা একটা ফাঁদ, ভেবেচিন্তে নেবেন, ওটা একটা ফাঁদ, জেনে শুনে নেবেন। আপনার প্ল্যান্ট যেটা বানাচ্ছে, সোলার পাওয়ার থেকে বিদ্যুৎ বানাচ্ছে, যেটা এক্সেস, সেটা কিন্তু গ্রিডে চলে যাবে, সরকারি ওদের গ্রিডে, সরকার তো সব বেসরকারি হয়ে যাবে, বেসরকারি গ্রিডে চলে যাবে। তার দাম কি আপনি পাবেন? পাবেন না। মাছের তেলে মাছ ভাজার গল্প এসব। তো মাঝখান থেকে এইসব কথা বলতে গিয়ে আমার এক পাঠক ছিলেন, জানেন তো, ওই যে সমস্যা এখানেই, তার সঙ্গে আমার একটা অন্তরঙ্গতাও ছিল। এরকম মাঝে মাঝে অনেকের সঙ্গে একটু অন্তরঙ্গতা তৈরি হয়। তো তিনি সোলার পাওয়ারে কাজ করেন, বড় সড়ো মাইনে পান। হ্যাঁ, উনি ইঞ্জিনিয়ার আর কি, মাঝে মাঝে চাকরি বাকরি চেঞ্জ ফেঞ্জ করেন আর কি। তো যেহেতু আমি ওটা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম সোলার পাওয়ারের ক্ষেত্রে, বাস্তবতা জানি আর কি, যে সাধারণ মানুষের পক্ষে এত লাখ টাকা, মানে ৮০,০০০ ৯০,০০০ টাকা দিয়ে একটা প্রথমে দিয়ে দেওয়া, কানেকশন নেওয়া, পাশাপাশি সরকার কেন এগুলোকে এত হঠাৎ করে ফাইন্যান্স করছে, উদ্দেশ্যটা কি, এইগুলো বিভিন্ন বিষয়ে ভিডিওতে বলে ওরা চটে গেলেন, তাতে ব্যাপক চটে গেলেন, যেহেতু ওনার পেশার ব্যাপার আছে এখানে। সমস্যাটা এখানেই, ওই যে বললাম না যে তাতে আমার বইই গেল। আমি তো ওই পলিসি নিয়েই চলছে। সত্য কথা বলবো না, আমার এই যে এই মুহূর্তে কত পাঠক আমার কথা শুনছেন, তারা কত পেশার সঙ্গে যুক্ত, অনেকেই ফার্মা কোম্পানির সঙ্গে যুক্ত। সেদিন একজন আমাকে মেসেজ করে আমাকে ধন্যবাদ জানালেন, তারপর তার প্রোফাইলে গিয়ে দেখি উনি ফার্মা কোম্পানির একটি বড় ডিস্ট্রিবিউটর ওষুধপত্রের। আমি একটু বেশ বললাম, কী কথা, আপনি আপনি তো মজা করেই বললাম, আমাকে তো আপনার শত্রু জ্ঞান করা উচিত ছিল, আপনি এরকম আমাকে ধন্যবাদ দিচ্ছেন। বলে, না স্যার, কি বলবো, আমি তো জানি, আমি তো এই পেশায় আছি, আপনি সত্যি কথা বলছেন, অস্বীকার করে তো লাভ নেই। এই হলো বিষয়। কিন্তু এই মানসিকতা কজনের আছে? নেই। উনি মুক্ত মনে ভাবেন, দেখেন, এবং ওনার মধ্যে জানলাটা খোলা আছে, তাই উনি আমাকে আমার এই ব্যাপারটাকে মেনে নিলেন এবং ধন্যবাদ দিলেন। কিন্তু সবাই তো ওই মনের নেই, আমি সেটা আশাও করি না। তাই বলে কি আর কাজ আটকে থাকবে? যাই হোক, আজ এই পর্যন্তই। আরও একবার বলি, আগামী ২৮শে ডিসেম্বর শনিবার ৩টে থেকে ৬টা পর্যন্ত কলেজ স্ট্রিটের এলাকার মহাবোধি সোসাইটি হলে গ্রেগরি রাসপুটিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আগেও বলেছি, যারা দূর থেকে আসছেন তারা অনেকেই আমাকে জানিয়েছেন, কাছাকাছি থাকলেও জানান, না জানালেও হবে, এটা উন্মুক্ত অনুষ্ঠান, কোনো ব্যাপার নয়। তবে যদি দূর থেকে আসেন, যদি মনে হয় যে আপনি সত্যি আসতে চাইছেন, যদি থাকার সমস্যা ব্যাপার থাকে আপনার, অকপটে জানাবেন, সে ব্যবস্থাও আমরা করার চেষ্টা করছি। আমরা তো নয়, আমি করার চেষ্টা করছি কতটা কি করা যায় সহযোদ্ধাদের সঙ্গে কথা বলে, কারণ এটা আমরাই তো আমাদের সঙ্গে থাকবো, আবার কি, তাই নয় কি? তো এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ সেই দিন সমমানসিকতা সম্পন্ন অনেক পাঠক সহযোদ্ধার সঙ্গে আমাদের মিলন হবে এবং তারা মঞ্চে কিছু বলবেন, যারা আগ্রহী তারা বলবেন। এবং আপনাদের মধ্যে যদি কেউ কিছু বলতে চান, শেয়ার করতে চান, আমাকে অবশ্যই জানাবেন। সেই ৩ ঘন্টা সময়ের মধ্যে যদি আমরা মানে সম্ভব হয় সেগুলো তুলে ধরা। তো এইগুলো নিয়েই সাংস্কৃতিক আদান প্রদানের কারণেই এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান। আর এরপরে আর কখনো করতে পারবো বলে আমার মনে হয় না, যে সময় আসছে। বই পড়ে এলেও, অন্য কোনো বই এলেও এই ধরনের মানে আড্ডা, মানে পাঠক এত একটা উদ্যোগ নেওয়া আর হবে বলে মনে হচ্ছে না আমার। তাই স্বাগত জানাচ্ছি। আর আপনারা যদি কোনো কিছু বলতে চান বা কোনো শেয়ার করতে চান মানে মঞ্চে, সেটাও আমাকে জানাবেন। তাহলে আমার অনুষ্ঠান সূচি যারা ইতিমধ্যেই করবেন বলে ইতিমধ্যেই ঠিক হয়ে আছে, তাদেরটা আমি জানি,
সেক্ষেত্রে এর বাইরেও যদি কেউ থাকেন, আমি জানি না ঠিক, তারা অবশ্যই আমাকে জানাবেন, যাতে করে আমি অ্যাকোমোডেট করতে পারি এই সূচির মধ্যে আপনাকে। এছাড়া প্রত্যেকের সঙ্গেই তো আমার কম বেশি পরিচয় আছে, মুখোমুখি আলাপ, অনেকেই যারা আগে থেকে আসবেন, অনুষ্ঠানের দায়িত্ব তারা নিয়েছেন, তো অনেকেই আসবেন, প্রথম দেখা হবে, ভালো লাগবে, তারা পরিচয় দেবেন। কারণ সবাইকেই ফেসবুকে তো সবার ছবি থাকে না, আর সবার ছবি দেখে যে আমি সেভাবে চিনতে পারবো এমনও নয়, সেটা আমি মার্জনা চাইছি। তো আশা করি এটা ঘটবে, কারণ আপনারা বহু দূর থেকে যারা আসবেন বা কাছাকাছি থেকে আসবেন, যেখান থেকেই আসুন না কেন, অবশ্যই আসবেন। আজ এই পর্যন্তই। প্রশ্ন থাকলে অবশ্যই করুন। আর আরেকটা কথা বলি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার বিশ্বাস সরকার ভেবেচিন্তে এখন কাজ করবে, অনেকটাই পরিস্থিতি ওরা দেখছে। দেখুন, এখন এইচপিভি ভ্যাকসিনটা আটকে গেছে, এটা বাংলাদেশে দেওয়া হচ্ছে। এইচপিভি ভ্যাকসিন কিন্তু আটকে গেছে আমাদের দেশে, এ নিয়ে ফার্মা কোম্পানি চিন্তিত। আমি ইউটিউব ভিডিওতে বিষয়টা তুলে ধরবো, যেটা আমি বলেছি যে এইচপিভি ভাইরাসের সঙ্গে সার্ভাইকাল ক্যান্সারের কোনো যোগাযোগ কিন্তু বিজ্ঞানসম্মতভাবে এখনও পাওয়াই যায়নি। এইসব বিভিন্ন কারণ আছে, আর তাছাড়া জনগণের একটা প্রত্যাখ্যানের ব্যাপারটাও সরকার ভাবছে। তো আমরা পারি। তো তাই জীবিকার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন। আমি এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে ইউটিউবে, কারণ ম্যাট্রিক্সের থেকে তো যারা বেরিয়ে যেতে পেরেছেন তাদের কথা আলাদা। যারা বিকল্প, যেমন চিকিৎসা পদ্ধতি, যারা মনে করছেন হোমিওপ্যাথিতে যাবেন, আয়ুর্বেদে যাবেন বা নেচার কিওরে যাবেন, অনেকেই চলে যাচ্ছেন। তার একটা কিন্তু সামনে উজ্জ্বল ভবিষ্যৎ বলে আমি মনে করি, কারণ মানুষ ফার্মা কোম্পানি থেকে মুখ ঘোরাবে, এবং যারা পরম্পরা কৃষিতে বা বিষহীন কৃষি উৎপাদনের দিকে যাচ্ছেন, সেটাও একটা ভালো জীবিকা। আমাদের সহযোদ্ধারা অনেকেই সেটা করছেন। এইভাবে নিজেদেরকে বিভিন্ন জীবিকার দিকে আপনাকে বাঁচতে হবে। আর সবাই তো আর পারবেন না, সবার তো আর জমি নেই। তাই এই ম্যাট্রিক্সের মধ্যে থেকে যাতে করে আমরা সতর্ক হতে পারি, তাই এই আলোচনাগুলো মাঝে মাঝে করি, আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিই। তাই পেশার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।